ওকে, তো আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করতেছি নিউ থেকে, দেন হচ্ছে ফোল্ডার প্লাস 16। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। ওয়ার্ডপ্রেস আমরা সফটওয়্যার ক্লাসের মাধ্যমে কিভাবে ইনস্টল করতে হয় এটা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা ম্যানুয়ালি কিভাবে ইনস্টল করতে হয় এবং সাবডোমেন এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। তো আমি আমাদের যে সাইট ছিল কোরাস ফাউন্ডেশন ডট সাইট দেন স্ল্যাশ দিয়ে cPanel, এখানে আমরা লগ ইন করবো। ওকে, কানেক্ট হচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিব। ইউজার নেম দেন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। লগ ইন সাকসেসফুল হয়েছে। আমরা যদি এই সাইটটাতে ভিজিট করি হয়তোবা কিছু জিনিস রয়েছে আগে, আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, যাক আমরা cPanel আসবো। cPanel আসার পর দেন হচ্ছে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেন হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এ যাব। পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এ যাওয়ার পর আপাতত এগুলো সব ডিলিট করে দিতে যাচ্ছি। ডিলিটে ক্লিক করব এবং পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিব। একটু ওয়েট করতে হবে, ডিলিট হচ্ছে আমাদের। ওকে ওকে, তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা একটু এখানে রিলোড দিয়ে চেক করে দেখবো যে প্রপারলি ডিলিট হয়েছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন এখন আর এখানে তেমন কিছুই নেই, একদম ব্ল্যাঙ্ক। তো এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব কিন্তু ম্যানুয়ালি। আপনারা সফটওয়্যার ক্লাস দিয়ে দেখেছেন কিন্তু ম্যানুয়ালি আমাদেরকে শিখতে হবে। তো প্রথমে যেটা করতে হবে, আপনি মেইন ডোমেইন হোক বা সাবডোমেইন হোক, যেটাই হোক না কেন, যেখানে আপনি কাজ করেন না কেন, সাবডোমেইন নিয়ে আমি আরো আলোচনা করব। তো ওই জায়গায় যাওয়ার পর আপনাকে ওয়ার্ডপ্রেসে যে কোর ফাইলগুলো রয়েছে যেটা আমরা wordpress.org থেকে ডাউনলোড করেছি, এটা এখানে আপলোড করতে হবে। ধরেন আমি পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এখানে সাইট তৈরি করতে যাচ্ছি আমাদের মেইন ডোমেইনে, তাহলে এখানে আমাদেরকে আপলোড করতে হবে। এখানে আপলোড অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, আপলোডে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করার পর এই যে এখানে যে জিপ ফাইলটা আছে এটা আপলোড করতে হবে। আমি ক্লিক করতেছি, আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি এই যে আমি কথা বলতেছি কোথাও যদি কনফিউশন থাকে একটু বলবেন, ওকে, কারণ এগুলো বেসিক জিনিস, তো এগুলো যদি আপনি না বুঝেন পরবর্তীতে কাজ করাটা কঠিন হবে। ওকে, আগাতে পারবেন না। তো এখানে 100% কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তবে এখানে আপনারা ফাইল আপলোড করতে যেয়ে অনেক ধরনের সমস্যা ফেস করতে পারেন। ওকে, আমি একটু বলে দিই যে কি কি সমস্যা আসতে পারে। ধরেন আপনি ফাইল আপলোড করতেছেন, 20% 30% হওয়ার পর আর আপলোড হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? সলিউশন অনেকভাবে করা যেতে পারে। আগে আগে সমস্যাটা কোথায় ওটা বুঝতে হবে আমাদেরকে। যেমন আপনি যদি cPanel-এ আসেন, ডান দিকে যদি খেয়াল করেন এখানে স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে ডিস্ক ইউজেস, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেই হোস্টিংটা এখানে ব্যবহার করতেছি এটাতে 1000 মেগাবাইট স্পেস দেওয়া রয়েছে। তো 1000 মেগাবাইট থেকে আমরা 15% মাত্র ইউজ করেছি, মানে 155 মেগাবাইট, আর বাকিটা খালি আছে। এখন ধরেন 1000 মেগাবাইট থেকে 1000 মেগাবাইটই ফুল হয়ে গেছে, তাহলে আপনি যদি এখন ফাইল আপলোড করার ট্রাই করেন এখানে, ফাইল কিন্তু আপলোড হবে না। ওকে, এটা একটা ইস্যু হতে পারে। এছাড়াও আরেকটা ইস্যু হতে পারে, সেটা হচ্ছে আপনারা এখানে পিএইচপি ভার্সন লিখে সার্চ করবেন। এটা একটু টাইম লাগবে, লোড হচ্ছে। ওকে, তো এখানে আমরা পিএইচপি যে ভার্সন এটা হচ্ছে 8.2 দেখতে পাচ্ছেন সেট আপ করা রয়েছে। নর্মালি আমরা যখন হোস্টিং স্টুডেন্টদেরকে কনফিগার করে দেই তখন এটা নেটিভ ভার্সন থাকে। নেটিভ ভার্সন বলতে হচ্ছে 7.2 অথবা 7.4 যে কোনো একটা সেট আপ করা থাকতে পারে। যেমন আমি যদি এখানে নেটিভে ক্লিক করি ব্যাপারটা এরকম হয়, যে এরকম থাকে। তো রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি লেটেস্ট ভার্সন ব্যবহার করেন, আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। নেটিভ রেখেও কাজ করা যায়, আপনি নেটিভ রেখে যদি সব কাজ করতে পারেন তাহলে রাখেন, সমস্যা নাই। কিন্তু আপনি চাইলে
পরিবর্তন করে লেটেস্ট ভার্সনে নিয়ে যেতে পারেন। লেটেস্ট ভার্সন হচ্ছে 8.2। আপনি যদি 8 নিয়ে যেতে চান এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন হচ্ছে এখানে সেট করার অপশন থাকবে। এখন তো আমি সেট করে ফেলেছি, আর কোনো অপশন নাই। ওকে, তো যখন আপনারা 8.2 ব্যবহার করবেন তখন এখানে একটি এক্সটেনশন অবশ্যই ইনেবল করা আছে কিনা এটা চেক করতে হবে। আমরা যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন যে ND_MySQL i, এটা অবশ্যই চেক করা থাকতে হবে। এটা যদি চেক করা না থাকে, যদি এরকম থাকে এই যে নিচেরটার মতো, তাহলে চেক করবেন ক্লিক করে। ওকে, এটা ক্লিক করলে এই যে আমি যদি এখন চেক করি, এটা দেখবেন আনচেকড হয়ে যাবে। এই জায়গায় দেখাবে, একটু পরে নোটিশ আসবে, এই দেখতে পাচ্ছেন সাকসেস, মডিউল সেট হয়েছে। এখন এটা অবশ্যই আপনারা চেক করে রাখবেন। ওকে, এটা চেক যদি না করেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যদি লেটেস্ট ভার্সন ব্যবহার করেন এটা চেক করে রাখবেন। তারপর এই জায়গায় অপশন নামে একটা পাবেন অপশন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে আপলোড ম্যাক্স ফাইল সাইজ দেওয়া রয়েছে 2 মেগাবাইট, আবার পোস্ট ম্যাক্স সাইজ দেওয়া রয়েছে 8 মেগাবাইট। মানে আপলোড ম্যাক্স ফাইল সাইজ বলতে হচ্ছে যে আমরা 2 মেগাবাইটের বেশি আপলোড করতে পারবো না, ব্যাপারটা এরকম। কিন্তু যদিও এটা এরকম বলা রয়েছে, কিন্তু আমরা কিন্তু এর থেকে অনেক বেশি বড় ফাইল আপলোড করেছি। আমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা, এই ফাইলের সাইজ হচ্ছে 23.7 মেগাবাইট। ওকে, তো দেখতে পাচ্ছেন যদিও এখানে 2 মেগাবাইট সেট করা, বাট আমাদের কিন্তু ফাইল আপলোড করতে কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা হয় তাহলে এই আপলোড ম্যাক্স ফাইল সাইজ আপনি বাড়িয়ে দেন, হাইয়েস্ট করে দেন, অন্তত যে ফাইলটা আপলোড করবেন এটা থেকে যেন সাইজটা বড় হয়। আর এখানে পোস্ট ম্যাক্স সাইজ এটাও আপনি বাড়িয়ে দিবেন, ঠিক আছে, যতটুকু বাড়ানো পসিবল হয়। আর মেমোরি লিমিট এইটা আপনারা একটু জেনে রাখেন যে আপনি আপলোড ম্যাক্স ফাইল সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ, মেমোরি লিমিট এটা আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারবেন। ওকে, মেমোরি লিমিটটা যত ম্যাক্সিমাম করা যায় ততই ভালো। আর ম্যাক্স এক্সিকিউশন টাইম এটাও আপনাদের প্রয়োজন পড়তে পারে ইন ফিউচারে, বা বিভিন্ন পারপাসে প্রয়োজন পড়তে পারে। জাস্ট জেনে রাখেন যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, ধরেন আপনি ইন ফিউচারে কোনো একটা থিম ব্যবহার করতেছেন, ওই থিম বলতেছে যে ওই থিমটা প্রপারলি রান করার জন্য ম্যাক্স এক্সিকিউশন টাইম 100 মিলি সেকেন্ড মাস্ট লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে 100 মিলি সেকেন্ড সেট করতে হবে। ওকে, তো জেনে রাখেন যে এখান থেকে আপনি চাইলে সেট করতে পারবেন, জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাবে। ওকে, তারপর আমরা ফাইল আপলোড হয়ে গেছে, এখন পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এ আসার পর একবার রিলোড দিব। রিলোড দেওয়ার পর এখন এটা যেহেতু জিপ ফাইল, এটা আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এক্সট্রাক্ট, দেন হচ্ছে এক্সট্রাক্ট ফাইলস, এক্সট্রাক্ট হচ্ছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ক্লোজে ক্লিক করতেছি। এখন আমাদের ফাইলগুলো রয়েছে মূলত ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা পাবলিক টু আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এটা কিন্তু একটা সাবডোমেইন। ওকে, আমরা কিভাবে বুঝবো? যেমন আমি correspondence ডট সাইট, এইটার পরে আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে ওয়ার্ডপ্রেস লিখি এবং যদি এখানে এন্টার দেই, তাহলে দেখবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য বলবে। ওকে, ইনস্টলেশন প্রসেস গুলো আসবে সেট আপ করার জন্য, কারণ ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে বাকি ফাইলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, এবং এই যে সেট আপ করার ফাইল আসছে। তাহলে আপনি সাবডোমেইন করে করে কিন্তু কাজ করতে পারবেন। ওকে, ধরেন এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে আপনি একটা সাইট রাখলেন, পল ফোল্ডারের ভিতরে আরেকটা সাইট রাখলেন, তারপর আরেকটা ফোল্ডার করে, এইভাবে আপনার স্পেস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি সাবডোমেইন করে করে সাইট রাখতে পারবেন। সাবডোমেইনটা কিন্তু মেইন ডোমেইনের সাথে একটা ফোল্ডারের নাম অ্যাড হবে। ওকে, আপনারা বুঝেছেন সাবডোমেইনের এই কনসেপ্টটা? জি স্যার। জি জি। ওকে, ওকে, সাবডোমেইন দুই ধরনের হয়, আমরা এক ধরনের দেখলাম, আর এক ধরনের একটু পরে আমি আলোচনা করব। তো এখন আমরা এখানে সাবডোমেইনে তো আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি না, আমরা মেইন ডোমেইনে করতে যাচ্ছি। তাহলে ওয়ার্ডপ্রেসের ভিতরে যাব, যাওয়ার পর দেন সিলেক্ট অল এ ক্লিক করে সব সিলেক্ট করব, দেন মুভ করব। মুভে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ফোল্ডারে না, আমরা পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল সরাসরি ওই ফোল্ডারে রাখতে আছি, ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে দিব, দেন মুভ ফাইলসে ক্লিক করব। ওকে, মুভ ফাইলসে ক্লিক করার পর এখন আপ ওয়ান লেভেল এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা আগের ফোল্ডারে চলে আসব। এখন আমাদের ওই যে জিপ ফাইল যেটা ছিল ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল বা ওয়ার্ডপ্রেস ফোল্ডার, এটা আর দরকার নাই। তো যেটা দরকার নেই ওটা ডিলিট করে দিবেন, আননেসেসারি কোনো কিছু সার্ভারে রাখবেন না, অযথা স্পেস নষ্ট হবে। ওকে, এখন আমরা আমাদের মেইন সাইটে যাব, ওখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য বলবে। তো আমরা হার্ড রিফ্রেশ করতেছি এই জায়গায়।
স্যার সি প্যানেলে যেগুলো এই সমস্ত কাজগুলো, এগুলো তো সি প্যানেলে লগ ইন করার পর আমাকে করতে হবে, তাই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা- সিপ্যানেল লগ ইন করার পর আমরা তো লগ ইন করেই হ্যাঁ কাজ করতেছি। হ্যাঁ, তো সেই জন্য তো আমাকে তো ডোমেন হোস্টিং ছাড়া তো স্যার প্র্যাকটিসই করা যাবে না, মানে ডোমেন হোস্টিংটা তো মাস্ট কিনতেই হবে নাকি? হ্যাঁ, এটা লাগবে। তো লগ ইনই করতে পারবো না। প্র্যাকটিস করার হ্যাঁ, পারপাসে যেখান থেকে ডোমেন বা লাগবে। হোস্টিং কিনবো হচ্ছে যে সি প্যানেল সেখানেই পাওয়া যাবে, তাই তো? এটা আপনি যেখান থেকে কিনবেন, ওরা সিপ্যানেল দেয় কিনা ওদের সার্ভিস ডেসক্রিপশনে দেখে নেবেন। ওকে। আপনি আপনি যদি আমাদের ওয়েবসাইট চেক করেন, আমরা ওখানে তো আইকন দিয়ে দিছি যে কন্ট্রোল প্যানেল আপনি পাচ্ছেন, তো এরকম দেখবেন যে কন্ট্রোল প্যানেলের কথা লেখা আছে কিনা বা আইকন আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে আপনি পাবেন আর কি। মানে আচ্ছা। স্যার সি প্যানেল ছাড়া তো এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো তো প্র্যাকটিস করতে পারবো না, সেই জন্য বলছি। এগুলো প্র্যাকটিস করা পসিবল না সার্ভার ছাড়া। ওকে, আমাদের একটু ক্যাশ ইস্যু আসছে এখানে। নর্মালি আপনারা এই ইস্যুটা ফেস করবেন না, বাট আমি যেহেতু ফেস করতেছি, এখন আমাকে একটু সলভ করতে হবে এটা। ওকে, এই যে এখন যে কাজটা করতেছি, যে ক্যাশিং এর কথা বলতেছি, এগুলো সম্পর্কে সবই আপনারা জানতে পারবেন। জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেসের প্রথম প্রজেক্টটা কমপ্লিট হলে এগুলো জেনে যাবেন। ওকে। ওকে, দেখতে পাচ্ছেন সেটআপের অপশন চলে আসছে অলরেডি। তো এই জায়গায় ওয়ার্ডপ্রেসের কোর ফাইলগুলো রাখবেন, দেন আপনি সেটআপের প্রসেসে চলে যাবেন। সি প্যানেল না দিলে কি আমাদের আবার সি প্যানেল কিনতে হবে? আপনি যদি সার্ভার কিনেন, যদি কেউ সিপ্যানেল না দেয়, তাহলে সামহাও অন্যভাবে তাদের ড্যাশবোর্ডে ঢুকে দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে। ওকে। বুঝতে পারছি। ওকে, আমরা ল্যাঙ্গুয়েজ চুজ করব। ল্যাঙ্গুয়েজ চুজ করার পর দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। তবে কন্ট্রোল প্যানেল ছাড়া, যেমন আপনার অনেক হোস্টিং কোম্পানি আছে যেগুলো ম্যানেজ ওয়ার্ড, সরি, জাস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং, যেগুলোতে কন্ট্রোল প্যানেল দেয় না, জাস্ট একটা এফটিপি অ্যাক্সেস দেয়, ওগুলো কিনবেন না। ওগুলো কেনাটা ঠিক হবে না, কারণ আপনি এফটিপি অ্যাক্সেস দিয়ে আপনি সবকিছু করতে পারবেন না, আপনি ডাটাবেজে অনেক কাজ করতে পারবেন না। ওকে, কন্ট্রোল প্যানেল হলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, আমরা এখানে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম এগুলো দিতে হবে। এখন এগুলো আমরা পাবো কোথায়? কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে আসবেন। কন্ট্রোল প্যানেলে আসার পর দেন হচ্ছে মাইস্কুয়েল লিখে সার্চ করবেন। মাইস্কুয়েল। ওকে, মাইস্কুয়েল ডাটাবেস দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন এখানে। ওকে, মাইস্কুয়েল ডাটাবেসে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় নতুন একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করব। আর আমাদের এই যেই সাইটটাতে আমরা কাজ করতেছি, মানে কন্ট্রোল প্যানেলের তো একটা ইউজার নেম আছে, ওই ইউজার নেমটাই এখানে অটোমেটিকলি সেট হয়ে গিয়েছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। মানে আপনার কন্ট্রোল প্যানেলে যে ইউজার নেম থাকবে ওটা এখানে দেখবেন যে চলে আসবে। তো এটা থাকবে। এর পাশে দেন আপনাকে কিছু একটা লিখতে হবে। ধরেন আমি WP01 এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি। ক্রিয়েট ডাটাবেস। আমাদের ডাটাবেসটা হবে হচ্ছে CF_WP01। আমি লেটস গোতে ক্লিক করি, একটা একটা করে ইনফরমেশন সেট করে ফেলতেছি। CF_WP01 কপি করব। কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। এরপর হচ্ছে এই ডাটাবেস মেনটেন করবে কে? গো ব্যাকে যাব। গো ব্যাকে যাওয়ার পর দেন হচ্ছে একজন ইউজার ক্রিয়েট করতে হবে। স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেন এই জায়গায় ইউজার, ধরেন আমি আমার নিজের নামে রাখতেছি, আপনারা আপনাদের নাম রাখতে পারেন। দেন পাসওয়ার্ড জেনারেটর, আমরা একটা পাসওয়ার্ড। স্যার এখানে রুট রুট ব্যবহার করা যাবে না, না? না, এখানে রুট ব্যবহার করা যাবে না। রুট শুধুমাত্র হচ্ছে লোকালে জাম্পের ক্ষেত্রে, শুধুমাত্র জাম্প সফটওয়্যারের ক্ষেত্রে, অন্য কোনো গুলোর ক্ষেত্রে না। ওকে, তো আমরা এটা কপি করব। কপি করার পর ইউজ পাসওয়ার্ড, দেন হচ্ছে পাসওয়ার্ডটা এখানে সেট করে নিব আমরা। আর এই জায়গায় ইউজার নেম একটু পরে আমরা কপি করতে পারবো। ক্রিয়েট ইউজার এই বাটনটাতে ক্লিক করবেন। এখান থেকে আমি ইউজার নেম ক্রিয়েট করে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এখানে ইউজার নেমে পেস্ট করে দিতে পাসওয়ার্ড তো আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো না ভাই। পারবেন, সমস্যা নেই। ওকে, গো ব্যাক। দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা ইউজার ক্রিয়েট করলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম, কোন ইউজার কোন ডাটাবেস মেনটেন করবে এটা সেট করে দিতে হবে। তো ইউজার হচ্ছে মশিউর সেট করলাম, আর ডাটাবেস কোনটা? WP01। মশিউর ইউজার এই ডাটাবেসটা মেনটেন করবে। এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেন হচ্ছে আমাদেরকে পারমিশন দিতে হবে, অল প্রিভিলেজেস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ম্যাক চেঞ্জেস।
ওকে, অলরেডি সাকসেস দেখতে পাচ্ছেন এখানে। এখন আমরা এর পরবর্তী স্টেপে যাবো। ডাটাবেস হোস্ট লোকাল হোস্টে থাকবে, টেবিল প্রিফিক্স আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, সাবমিট। সাবমিটে ক্লিক করার পর দেন আমরা চেক করে দেখবো অল রাইটস পারফেক্ট। এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের জন্য ইউজার নেম পাসওয়ার্ড সেট করব। তো এই জায়গায় একটা সাইট টাইটেল দিচ্ছি, দেন ইউজার নেম দিচ্ছি। আপনারা আপনাদের সাইটের ক্ষেত্রে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন, আমি এটাই দিচ্ছি। কনফার্ম, দেন হচ্ছে একটা ইমেল এখানে আমি দিচ্ছি, দেন ডিসকানেক্ট সার্চ ইঞ্জিন, চেক করে দিলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, সাকসেস। অলরেডি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারবো। লগ ইন, দেন হচ্ছে ইউজার নেম, দেন পাসওয়ার্ড, লগ ইন। ওকে, অলরেডি দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ম্যানুয়ালি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সার্ভারে। এখন হচ্ছে আমরা এইটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে একটু বলবেন। ভাইয়া, ওই যে যেটা চেক করে দিলেন, মানে ইন্ডেক্সে আসা যাতে না আসতে পারে, তো ওটা যখন আমাদের যখন ওয়েবসাইট তৈরি হয়ে যাবে তখন ওখানে আবার কেমনে যাব? ওটা ওটা একটু পরে আলোচনা করব, আমরা আসবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো কন্ট্রোল প্যানেলে এখন হচ্ছে আমরা সাবডোমেইন নিয়ে আলোচনা করব। তো এই জায়গায় সার্চ টুলে আপনারা ডোমেইনস লিখে সার্চ করবেন। ডোমেইনস, আপনাদেরকে মানে সাবডোমেইনটা একটু প্র্যাকটিক্যালি আমি দেখাই। ফর এক্সাম্পল ব্লগ ডট হচ্ছে মাইক্রোসফট.কম, মাইক্রোসফট.কম। যাই হোক, আমি ব্লগ মাইক্রোসফট লিখে সার্চ করি, তাহলে হয়তো বা পাবো। আচ্ছা, ব্লগস। যাই হোক, এই যে দা অফিসিয়াল মাইক্রোসফট ব্লগ দেখতে পাচ্ছেন যে এইখানে তাদের ইউআরএলটা হচ্ছে এটা, যে blogs.microsoft.com। ওকে, তাহলে এটাই হচ্ছে সাবডোমেইন। ওকে, মাইক্রোসফট.কম ওটা হচ্ছে মেইন ডোমেইন, আর যে ব্লগস আগে দিয়ে দিয়েছে এটা সাবডোমেইন। আবার মাইক্রোসফট.com/ব্লগস, ব্লগস নামে একটা ফোল্ডার তৈরি করে দেন যদি ওরা রাখতো, ওটাও সাবডোমেইন। সাবডোমেইন দুই ধরনের হয়ে থাকে। ওকে, যাই হোক, তারপর সি প্যানেলে আসবো। আমরা একটু এই ডোমেইনস থেকে আমরা এরকম সাবডোমেইন তৈরি করতে পারবো। ডোমেইনসে ক্লিক করতেছি, আর এখানে যে আপনার অফিসিয়াল যে মাইক্রোসফটের যে সাইটটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ওকে, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে। যাই হোক, আমরা ক্রস করতেছি। ওকে, তো এই জায়গায় সি প্যানেল ডোমেইনস এখানে আসার পর দেন হচ্ছে ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে ক্লিক করবেন আপনারা। ক্রিয়েট এ নিউ ডোমেইন। ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে আমরা এরকম তৈরি করতে আছি blogs.crossfoundation.site। ওকে, আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট আমি আপাতত ব্লগসই দিচ্ছি। তো এখানে ব্লগস, দেন ডট দিয়ে, দেন হচ্ছে আমাদের যে সাইট ইউআরএলটা, তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি, জাস্ট crossfoundation.site। অন্য কিছু যেন আগে পরে কপি না হয়, জাস্ট এইটুকু খেয়াল করবেন। blogs.crossfoundation.site, দেন হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো এইভাবে মানে আমাদের সার্ভারের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, যতক্ষণ পর্যন্ত আপনার সার্ভারে স্পেস রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি সাবডোমেইন তৈরি করতে পারবেন, যত পারেন করেন, কোনো সমস্যা হবে না। ওকে, ওয়েট করতে হবে। আরে ভাইয়া, আমরা আহ, যত খুশি ইচ্ছা আমরা আপলোড করতে পারবো এবং যতবার ইচ্ছা ইয়ে করতে পারবো, ডিলিট। সমস্যা হবে কি? হ্যাঁ, ডিলিটও করতে পারবেন, সমস্যা নেই কোনো। ওকে। হ্যাঁ, আমরা এখানে ওয়ার্ডপ্রেস লগ ইন করবো কি, কারণ হচ্ছে যে আমরা এখানে সাইট রেডি করবো সেজন্য। বুঝি না, একটু কোয়েশ্চেনটা আবার করেন, এখানে একটা ইরর আসছে আমাদের। আচ্ছা, এটা নিয়ে আমি একটু আর পরে আলোচনা করতেছি। হ্যাঁ বলেন, আবার বলেন। হ্যাঁ, বলতেছি যে হচ্ছে যে আমরা যে কন্ট্রোল প্যানেলে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস লগ ইন করলাম, এটা কি জন্যে? এই ড্যাশবোর্ডে আমরা কেন লগ ইন করলাম? না ভাইয়া, সি প্যানেলে ওয়ার্ডপ্রেস লগ ইন করলেন না? সি প্যানেলে লগ ইন করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। হ্যাঁ, ইনস্টল করলাম, কারণ হচ্ছে যে আমরা এখানে কাজ করবো সেজন্য। হ্যাঁ, আর যদি বাইরে থেকে কাজ করে পরে ফাইল আপলোড দিই, সেজন্য কি করা লাগবে? বাইরে থেকে বলতে বাইরে থেকে বলছিলাম যে যেমন গতকালকে দেখালেন জাম্প দিয়ে হচ্ছে যে আমরা। ওটা তো হচ্ছে লোকাল সার্ভার ভাইয়া। লোকাল সার্ভার আর লাইভ সার্ভার একসাথে মিলাবেন না। যখন আপনি লোকালি কাজ করবেন জিনিসটা আপনার মেশিনে থাকবে, আর যখন আপনি লাইভে কাজ করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষজন দেখতে পারবে। এখন আচ্ছা। যদি এই সিচুয়েশনটা এরকম হয় যে লোকালি আপনি একটা সাইট তৈরি করেছেন, এটা কিভাবে লাইভে নিয়ে আসবেন, ওই স্টেপটা নিয়ে আমরা পরে কাজ করব।
আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটা মনে হচ্ছে যে তৈরি হয় নাই। আমরা একটু আবার রিলোড দিয়ে ট্রাই করে দেখি। অনেক ধরনের ইস্যুই আসতে পারে, তো এগুলো টেম্পোরারি ইস্যু হতে পারে বা সলভ করতে হবে। ভাই আমরা হোস্টিং কেনার আগ পর্যন্ত আমাদের একটু ফ্রি প্র্যাকটিসের ব্যবস্থা করে দিয়ে। হ্যাঁ, ওটা নিয়ে আমি আলোচনা করব লাস্টের দিকে। ওকে, তো আমাদের মনে হচ্ছে যে এইটা তৈরি হয়নি। আচ্ছা, আমি একটু ভিন্ন নামে তৈরি করি, ধরেন ব্লকস বাদ দিলাম। ফর এক্সাম্পল আমি আমার নিজের নামেই তৈরি করতেছি, বা আপনাদের WP01 ওই নামে তৈরি করি। WP01 দেন হচ্ছে ক্রস ফাউন্ডেশন ডট সাইট, সেটা কপি করতেছি, কপি করার পর দেন পেস্ট করবো, এই জায়গায় একটা ডট দিতে হবে। ওকে, এখন আমি আবার ট্রাই করে দেখি, সাবমিট। আচ্ছা, ওই লাইভ সার্ভারের ব্যাপারটা আপনারা যেন একটু প্র্যাকটিস করতে পারেন। আমি একটা সার্ভার আপনাদেরকে দিব, কিন্তু পসিবিলিটি আছে যে ওখানে আপনারা অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। এখন যদি প্রবলেম ফেস করেন তাহলে কিছু আসলে করার নাই। ওকে, কারণ তা বারবার আপনার সলভ করে দেওয়া পসিবল হয় না, কারণ স্টুডেন্টরা বুঝে না বুঝে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে ফেলে, অনেক সময় সলিউশন করা যায় না। তো এই জন্য যদি প্রবলেম ফেস করেন তাহলে লোকালি প্র্যাকটিস করবেন, বা যখন পসিবল হবে তখন সার্ভার পারচেস করে নেবেন। আর আমি অ্যাক্সেসটা এখানে দিব আপনাদের গ্রুপের মাঝে, এই যে গাইডস নামে একটা অপশন পাবেন, এই গাইডসে মূলত আমি এখানে পোস্ট করে দিব। তো আপনারা গাইডস ট্যাবটাতে আসলে অ্যাক্সেসটা পেয়ে যাবেন, ওখানে যেটাই থাকুক না কেন ক্লিক করবেন, ক্লিক করলে পাবেন। আর যখন আমি পোস্ট করব তখন তো আপনারা এখানেও দেখতে পারবেন, হোমেও আসবে। তো এখানে দেখতে পারবেন আর কি, কিন্তু যারা পরে দেখবেন ভিডিওটা তাদের এই গাইডস এসে চেক করতে হবে। যেটা আমি আজকে বা কালকে সকালে দিয়ে দিব, আপনারা এখান থেকে চেক করে নেবেন। ওকে, তো এখানে সাকসেস অলরেডি দেখতে পাচ্ছেন, আমরা এই সাবডোমেনটা ক্রিয়েট করতে পেরেছি, এবং ব্লগস যে সাবডোমেনটা ছিল ওটাও ক্রিয়েট হয়েছে, যদিও একটা ওয়ার্নিং আসছিল বা এরর আসছিল, বাট ক্রিয়েট হয়েছে, কোনো সমস্যা নেই। এখন এটা আপনি ম্যানেজ করবেন কিভাবে? ম্যানেজ করার জন্য এই যে এখানে ম্যানেজার অপশন রয়েছে, ধরেন আমরা এই যে নিচে WP01 কোরাস ফাউন্ডেশন ডট সাইট, এটা ম্যানেজ করতে যাচ্ছি, ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আপনার যদি প্রয়োজন না থাকে আপনি রিমুভও করতে পারবেন, এই যে রিমুভের অপশন রয়েছে। আর হচ্ছে এই জায়গায় ডকুমেন্ট রোড, ওকে, যেখানে কি আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। আপনি যদি ম্যানুয়ালি যদি ইনস্টল করেন তাহলে এই ডকুমেন্ট রুটে যেতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের ভিতরেই চলে আসছে। এখন এই জায়গায় আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখবেন। আর একটু আগে আমরা পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এ যেভাবে কাজ করেছি সেম একই প্রসেসে বাকি কাজ আপনারা এখানে কমপ্লিট করবেন। জাস্ট আপনার ডোমেইনটা হবে এটা wp01.crossfoundation.site। আর যদি সফটওয়্যার ক্লাসের মাধ্যমে আপনি অটোমেটিকলি করতে চান সেটা আপনি করতে পারবেন সাবডোমেনে। আমি একটু বলে দিই, এটা সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর দেন হচ্ছে আমরা ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস ইনস্টল এখানে ক্লিক করবেন। ওকে, ইনস্টলে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় প্রোটোকল এগুলো ঠিক থাকবে। এই যে এই জায়গায় কোরাস ফাউন্ডেশন ডট সাইট রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে সাবডোমেন সব এখানে শো করবে। যেগুলো নামের পূর্বের সাবডোমেন এগুলো শো করবে, যেগুলো পরের এগুলো না কিন্তু। ওকে, তো এই জায়গায় WP01 এটা চুজ করবেন, আর কোনো ডিরেক্টরিটিতে না, এটা আমরা বাদ দিয়ে দিব। দেন হচ্ছে এই জায়গাটা ওয়ার্নিং আসছে যে ট্রাস্টেড অ্যাসেস সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড, ওটা নিয়ে টেনশন করবেন না, ওটা যেভাবে আছে সেভাবে রাখেন। দেন ওভার ইনফরমেশন গুলো ফিল আপ করে আপনি জাস্ট ইনস্টল করবেন। এটা তো অলরেডি আপনারা জানেনই। তো এইভাবে আপনারা সাবডোমেন ইনস্টল করতে পারেন। আর যদি সফটওয়্যার ক্লাসের মাধ্যমে এরকম করতে চান যে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে ফোল্ডার ক্রিয়েট করে হবে, তাহলে এখান থেকে এইভাবে করবেন। এখানে ক্লিক করে কোরাস ফাউন্ডেশন ডট সাইট, দেন আপনি যদি আমি এখানে মশিউর লিখি তাহলে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে এখানে মোশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, দেন ওটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। ওকে, সবভাবেই বাসায় একটু প্র্যাকটিস করবেন, না হলে আসলে কনফিউশন থেকে যাবে। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের এই পর্যন্ত? ওকে, তো এখন আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড পর্যন্ত আমরা আসছি, এই ড্যাশবোর্ড সম্পর্কে আমাদেরকে প্রপারলি জানতে হবে। এই কাজগুলো আমরা লোকালি করব। তো আমি লোকাল ওপেন করতেছি, লাইভ সার্ভারে আপাতত আমি এটা cPanel এখানে রেখে দিচ্ছি, ডান দিকের এগুলো ক্লোজ করে দিচ্ছি, আমাদের আপাতত দরকার নেই। ওকে, লোকাল দেন হচ্ছে লোকাল ওপেন করে আমাদেরকে
যে কোনো একটা সাইট রান করতে হবে প্রথমে। ওকে, WP01 এটাতে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে স্টার সাইটে ক্লিক করার পর দেন আমরা WP অ্যাডমিন এখানে ক্লিক করব। লগ ইন হচ্ছে। ভাইয়া আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আমরা কি এখন লোকাল সার্ভার কাজ করব? হ্যাঁ, লোকাল সার্ভারে। ওকে, তো লোকাল সার্ভারে আমরা ড্যাশবোর্ডের যে অপশনগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো, কারণ এগুলো সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা রাখা আমাদের প্রয়োজন, কাজ করতে গেলে দরকার লাগবে। তো আমরা এখন ড্যাশবোর্ডে রয়েছে, ড্যাশবোর্ড থেকে হোমে রয়েছে। এখানে আপনারা একটা ওয়েলকাম নোটিশ দেখতে পাচ্ছেন, আরো বেশ কিছু ইনফরমেশন, সাইট হেলথ স্ট্যাটাস, কুইক ড্রাফট, একটা গ্লেন্স হচ্ছে কয়টা পোস্ট পেজ রয়েছে, কমেন্ট রয়েছে, এই জিনিসগুলো, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ইভেন্ট সম্পর্কে নিউজ রয়েছে। তো এগুলো আপনি চাইলে দেখতে পারেন বা রাখতে পারেন, আবার চাইলে হাইডও করে রাখতে পারেন। আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, স্ক্রিন অপশনস। তো ধরেন আমি সাইট হেল্প, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্ট, ওয়েলকাম, এগুলো কিছুই রাখতে যাচ্ছি না, জাস্ট অ্যাট এ গ্লেন্স রাখতে আছি। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় কয়টা পোস্ট, কয়টা পেজ, জাস্ট এইটুকুই আছে। আপনি চাইলে এভাবে রাখতে পারেন আপনার ইচ্ছে। ওকে, দেন হচ্ছে আপডেটস। যখন আমরা কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করি, তিনটা আম, বিষয় আমাদেরকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হয়। এক নাম্বার হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন। ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন হচ্ছে আমাদের এখন 6.3.1 এটা ইনস্টল করা রয়েছে, এটাই বর্তমানে লেটেস্ট ভার্সন যখন আমি কথা বলতেছি। তো ইন ফিউচারে যখন আপগ্রেড আসবে তখন এখান থেকে আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন। আর প্লাগ ইন আপ টু ডেট রাখতে হয়। একটা সাইট তৈরি করার জন্য অনেক ধরনের প্লাগ ইন ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। আপনি যদি ভালো প্লাগ ইন ব্যবহার করেন, 50টা 100টা প্লাগ ইন ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। ওকে, তো এই জায়গায় প্লাগ ইন যদি আপ টু ডেট করার প্রয়োজন হয় এখান থেকে আপনি চাইলে করতে পারবেন। আর হচ্ছে থিম, ওকে, থিমও আপ টু ডেট করতে হয়। থিম বা প্লাগ ইন কি জিনিস একটু পরে আমরা আলোচনা করব। তো এখান থেকে আমরা সাইটটা ভিজিট করতেছি, ভিজিট সাইট নরমালি এরকম রয়েছে, দেখতে পাচ্ছেন। যখন আমরা ওয়েবসাইটে ভিজিট করতেছি এই জায়গায় একটা পোস্ট রয়েছে হ্যালো ওয়ার্ল্ড নামে। ওকে, তো এই জায়গায় আমরা পোস্টে ক্লিক করব বাম দিকে। এখানে আপডেটস এর পরে এই জায়গায় পোস্টের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা আপনি চাইলে এডিট করতে পারবেন, আবার চাইলে নতুন পোস্টও পাবলিশ করতে পারবেন। তো আমি অ্যাড নিউতে ক্লিক করতেছি, নতুন একটা পোস্ট আমি পাবলিশ করতে যাচ্ছি। আর এই জায়গায় আরেকটি সাইট আমি ওপেন করতেছি, lipsum.com নামে। এখানে ডামি টেক্সট পাওয়া যায়। ওকে, তো এখানে আপনি চাইলে টাইটেল দিতে পারবেন প্রথমে একটা। তো আমি একটা টাইটেল এখান থেকে দিচ্ছি, ফর এক্সাম্পল হোয়াট ইজ লরিম ইপসাম। এটা আমি কপি করতেছি, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এখন আমি লরিম ইপসাম সম্পর্কে ব্রিফলি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এখান থেকে আমি অল্প একটু কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে খেয়াল করেন যে টাইপ স্ল্যাশ টু চুজ এ ব্লক, যেন আপনি কিবোর্ড থেকে যদি স্ল্যাশ প্রেস করেন তখন আপনি ব্লক চুজ করতে পারবেন। ইমেজ হচ্ছে একটি ব্লক, হেডিং একটি ব্লক, গ্যালারি একটি ব্লক, এগুলো সব এক একটা ইন্ডিভিজুয়াল ব্লক। আবার আপনি যদি এখানে প্লাসে ক্লিক করেন, স্ল্যাশ প্রেস করলেন না, প্লাসে ক্লিক করেন, তাহলে দেখবেন যে ব্লক অ্যাড করার অপশন আসবে। ব্রাউজারে ক্লিক করে অনেক ব্লক এখানে রয়েছে, চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। সব আমাদের দরকার পড়বে না, বাট যেগুলো আহ, দরকার খুব বেশি ইউজ করা হয় এগুলো আমরা দেখবো। ধরেন আমরা একটা প্যারাগ্রাফ ইউজ করতে যাচ্ছি, তাহলে এখানে প্যারাগ্রাফ, এখানে ক্লিক করব। প্যারাগ্রাফে ক্লিক করার পর দেন সিম্পলি এখানে পেস্ট করে দিব। এটাই প্যারাগ্রাফ, মূলত যে ডিফল্ট ভাবে যেটা থাকে এটাই প্যারাগ্রাফ। আমি কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফটা হয়ে গেছে। তাহলে এটা একটা ব্লক। আর লরেম ইপসাম যেখান থেকে কপি করে নিয়ে আসছে, এখানে বোল্ড ছিল, তো এই জন্য অটোমেটিকলি বোল্ডের স্টাইলটা পেয়ে গেছে। আপনি যদি মনে করেন যে বোল্ড আপনি রাখবেন না, আপনি বাদ দিতে পারবেন। কিভাবে? লরেম ইপসাম এখানে ক্লিক করে সিলেক্ট করেন পুরাটা, দেন হচ্ছে এই যে বোল্ডে ক্লিক করা আছে, তো এটা জাস্ট আনচেক করে দেন, বা কন্ট্রোল বি প্রেস করলে হবে। আবার কোন টেক্সটকে যদি আপনি ইটালিক করতে চান, ফর এক্সাম্পল আমি এই টেক্সটটাকে যদি আমরা ইটালিক করতে চাই, সিলেক্ট করব এবং এখানে ক্লিক করব, তাহলে ইটালিক হয়ে যাবে। আবার প্রিন্টিং, এই লেখাটাকে ধরেন আমি লিংক বানাতে যাচ্ছি, তো এখানে লিংকের অপশন রয়েছে, ক্লিক করেন, দেন আপনি যেই লিংকই দিতে চান না কেন, ফর এক্সাম্পল ক্লিক করলে এই লিংকে চলে যাবে। ক্লিক করলে দেখতে পাচ্ছেন লিংক হয়ে গিয়েছে অলরেডি।
ওকে, তারপর হচ্ছে এই জায়গায় আরো অপশন পাবেন, আপনারা চাইলে এই ব্লককে ডুপ্লিকেট করতে পারবেন। এটার পরে যদি কোনো এই ব্লকের পরে আরেকটা নতুন ব্লক যদি অ্যাড করতে চান, অ্যাড আফটারে ক্লিক করতে হবে। এটার উপরে যদি আগে কোনো ব্লক যদি অ্যাড করতে চান, অ্যাড বিফোরে ক্লিক করতে হবে। স্টাইল কপি করা যায়, অনেকগুলো অপশন রয়েছে। ওকে, আমি চাচ্ছি যে এইটার পরে কোনো একটা ব্লক অ্যাড করতে, তো আমি এন্টার দিচ্ছি। এই যে নতুন করে ব্লক অ্যাড করার অপশন আসছে, তখন আপনি প্লাসে ক্লিক করেন। ধরেন আপনি একটা ইমেজ অ্যাড করতে আছেন, তো আমি ইমেজে ক্লিক করতেছি, দেন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর যে কোনো একটা ইমেজ আমি অ্যাড করে দিচ্ছি স্পেসে, দেন হচ্ছে ক্রস ফাংশন ড্রাইভ, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনাদের ব্যাচে আমি যাচ্ছি, হয়তো আমি 14 নম্বর ক্লাসে ছবি পাবো, 14 বা 13তে যাচ্ছি। ওকে, এখান থেকে যে কোনো একটা ছবি ধরেন আমি নিয়ে আসতেছি, ফর এক্সাম্পল এটাই ব্যবহার করতে আছে। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দর ইমেজটা আসছে এখানে। এখন যখনই আপনারা কোনো ব্লগ ইউজ করবেন বা ব্লগ দিয়ে কোনো একটা কিছু এখানে নিয়ে আসবেন, এইটার কিন্তু আর অপশন থাকে। আর ডান দিকে ক্লিয়ার করলে এই যে ব্লকের আন্ডারে, ওকে, অনেকগুলো অপশন রয়েছে, স্টাইল, সবগুলো অপশন একটু দেখবেন। অল্টারনেটিভ টেক্সট এখানে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও অরিজিনাল দেওয়া হচ্ছে, স্কোয়ার দিলে এরকম হবে। সাইজ চেঞ্জ করতে পারতেছেন আপনি ড্রাগ এন্ড ড্রপ করে, আমি অরিজিনাল সেট করে দিচ্ছি। রেজলিউশন ফুল সাইজ, মিডিয়াম দিলে ছোট হয়ে যাচ্ছে। ওকে, আমি ফুল সাইজ দিয়ে দিলাম। তারপর আবার যদি আবার এখানে ক্লিক করি আমরা, যে এই জায়গায় স্টাইলের অপশন গুলোতে আপনি যদি রাউন্ডেডে ক্লিক করেন, তখন ছবিটা রাউন্ডেড হয়ে যাচ্ছে। ওকে, আবার এই জায়গায় বর্ডার চাইলে আপনি সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন বর্ডারের কালার কি হবে সবই চেঞ্জ করা মানে পসিবল। ধরেন বর্ডার কালার এটা দিতে আছেন বা এটা, যেটা আপনি সেট করার প্রয়োজন আপনি সেট করবেন। দেন বা লিখতেও পারবেন, ধরেন আপনি 10 পিক্সেল বর্ডার দিতে আছেন, আবার চাইলে রেডিয়াস যদি কমাতে বাড়াতে চান, আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন। ওকে, অনেকগুলো অপশন এখানে রয়েছে। ওকে, তারপর আমরা এরপরে যাই, এটার পরে আবার আফটারে কিছু একটা অ্যাড করি আমরা। ধরেন আমরা এখানে একটা হেডিং অ্যাড করতে আছি, তো প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এই যে হেডিং ব্লক ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর এখন একটা হেডিং আমরা কপি করে নিয়ে আসবো। ওয়াই ডু ইউজ ইট, এটা কপি করতেছি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। এটা একটা হেডিং, মানে হেডিং এর ব্লকেও আপনি এখানে দেখবেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি অ্যাড করতে চান, যে একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে আসছে, সে এই কালারটা আমরা ব্যবহার করতেছি। বা টেক্সটের কালারও যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হেক্সাকোড নিজের মতো করে দিতেও পারবেন। টাইপোগ্রাফি আপনি যদি সাইজ কমাতে চান, স্মল, মিডিয়াম, লার্জ যেরকম রাখতে চান আপনি চাইলে রাখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে বড় হাতের করতে চাইলে যে অ্যাপি এখানে ক্লিক করলে বড় হাতের হয়ে যাচ্ছে। ডাইমেনশন, মার্জিন, প্যাডিং যদি দিতে চান, এই যে মার্জিন এখান থেকে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন, অপশন রয়েছে। এই যে এই জায়গায় মার্জিন দেখতে পাচ্ছেন, এই যে অনেক খালি জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আবার যদি প্রসারিত করতে চান, এরিয়া আপনি চাইলে প্রসারিত করতে পারবেন। আমার প্রসারিত হচ্ছে না মনে হচ্ছে, যাই হোক ভিতরের দিকে চলে গেছে। ওকে, আমরা কমিয়ে দিচ্ছি এটা। তারপর স্ক্রল ডাউন করতেছি, এই জায়গায় আর তো ডান দিকে কোনো অপশন দেখতে পাচ্ছি না। তবে আমরা এইটার উপরে ধরেন এই যে এখানে যে ইমেজটা রয়েছে আর এখানে যে হেডিংটা রয়েছে, দুইটা একদম একসাথে লেগে গেছে। আমি চাচ্ছি যে মাঝখানে একটু গ্যাপ তৈরি করতে। তো গ্যাপ তৈরি করার জন্য আমরা এই হেডিং এর বিফোরে অ্যাড বিফোর কিছু একটা অ্যাড করতে যাচ্ছি। তো প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করার পর এই জায়গায় সেপারেটর নামে কিছু একটা পাবেন, ব্লক পাবেন, এই যে সেপারেটর। তো এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর সেপারেটর আমরা কতটুকু মার্জিন দিতে যাচ্ছি এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন অনেকটুকু মার্জিন তৈরি হয়ে গিয়েছে। যদিও এটা সেপারেটর, এখানে আবার একটা কি বলে বর্ডারের মতো আসছে, আমরা চাইলে বর্ডারটা বাদ দিতে পারবো। ঠিক আছে, হোয়াইট লাইন পুরোটা হয়ে যায় ডট, আবার টেপার। আচ্ছা, যদি গ্যাপ তৈরি করতে চাই তাহলে সেপারেটর না, আপনার আলাদা আরেকটা রয়েছে। ওকে, আমরা দেখি অ্যাড বিফোর, দেন হচ্ছে না, এটার বিফোরে আমরা অ্যাড করতে যাচ্ছি। অ্যাড বিফোর, দেন হচ্ছে আমরা এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর দেন স্পেসিং বা ডিভাইডার এরকম কিছু হয়তো বা পাবো। স্পেসার, স্পেসার ক্লিক করবেন, এই যে 100 পিক্সেল গ্যাপ তৈরি হয়ে গেল। আরো কমাতে পারবেন চাইলে, আপনি যদি আরো কমাতে চান চাইলে কমাতে পারবেন। ওকে, 55 আমি দিয়ে দিলাম। ওকে, এখন এখানে আমি আমি এইটুকু পাবলিশ করতেছি, পাবলিশে ক্লিক করব, দেন হচ্ছে পাবলিশ। ওকে, পাবলিশে ক্লিক করার পর দেন আপনি যদি এখানে আসেন, এই জায়গায় আমি জাস্ট রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন হোয়াট ইজ লরেম ইসলাম, এটা আসছে। ক্লিক করেন, ক্লিক করলে আবার পুরো আর্টিকেলটা আসছে, যে হোয়াইট গ্যাপ ট্যাপ সবকিছু ঠিকঠাক রয়েছে। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে এই যে হোয়াই ডু উই ইউজ ইট যে লেখাটা আছে, এখানে বেশ কিছু স্টাইল ডিফল্ট ভাবে আছে। আমি যদি ক্রস করি, ক্রস করার পর ডান দিকে এখানে যদি আপনাদেরকে দেখাই,
যে অ্যাপিয়ারেন্স, থিম, এক্সট্রা লাইট, ফন্ট ওয়েট এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন প্রয়োজনে। কিন্তু সব সিএসএস কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন না, সব কিন্তু নাই। ফর এক্সাম্পল আপনি টেক্সটের শ্যাডো অ্যাড করতে যাচ্ছেন, এখন টেক্সটের শ্যাডো অ্যাড করার কোনো অপশন কিন্তু এখানে নাই। তাহলে এখন টেক্সটের শ্যাডো আপনার অ্যাড করার দরকার, কিভাবে অ্যাড করবেন এই বিষয়টি আমরা এখন দেখবো। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যাডভান্স যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে অ্যাডিশনাল সিএসএস ক্লাসেস, আপনি অ্যাডিশনাল সিএসএস ক্লাস অ্যাড করতে পারবেন এখানে। তো আমি এই জায়গায় একটি ক্লাস অ্যাড করতেছি, যে কোনো একটা ইউনিক ক্লাস আপনি অ্যাড করেন, ফর এক্সাম্পল হেডিং। দেন আমি এটা কপি করব আর এখানে আপডেটে ক্লিক করতেছি। কপি করার পর দেন হচ্ছে আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। তো আমি এখান থেকে ড্যাশবোর্ড এটা এই জায়গায় রাখতেছি। সাইটটা একটু ভিজিট করব, আমি একবার রিলোড দিব। এখানে রিলোড দেওয়ার পর আমরা একটু দেখবো যে আমরা যে ক্লাসটা অ্যাড করলাম এটা কোন জায়গায় অ্যাড হয়েছে, এটা আমাদেরকে জানতে হবে। ওয়াই ডু ইউজ ইট, আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর দেন এখানে এইচ2 ভিতরে যদি আপনারা ক্লাস খেয়াল করেন, ডাব্লিউপি ব্লক হেডিং, দেন এর পাশে একটা ক্লাস রয়েছে হেডিং। তার মানে সরাসরি হেডিং এই আমাদের ক্লাস অ্যাড হয়েছে। তাহলে আমরা ওই ক্লাসটা ধরে এখন চাইলে এক্সট্রা সিএসএস কোড আমরা অ্যাড করতে পারবো। অ্যাপিয়ারেন্স থেকে এডিটর, এখানে যেতে পারি। এডিটরে যাওয়ার পর দেন হচ্ছে এখানে তো নেভিগেশন অনেকগুলো অপশন রয়েছে, বাট সিএসএস অ্যাড করার অপশন কি আছে চেক করে দেখি। প্যাটার্ন না, নর্মালি এখানে আমি অপশন দেখতে পাচ্ছি না। ব্যাক করতেছি একটু। ওকে, ব্যাক করার পর নর্মালি এখানে একটা অপশন থাকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কিন্তু আমরা যে থিমটা এখানে ব্যবহার করতেছি ওই থিমে ডিফল্ট ভাবে ওই অপশনটা রাখা হয় নাই। বাট আমরা নিয়ে আসতে পারবো কিভাবে, আমরা ছোট একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনস এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আপনারা সিএসএস লিখে সার্চ করবেন। সিএসএস লিখে সার্চ করলে এখানে অনেকগুলো প্লাগইন আসবে। ওকে, দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লাগইন এখানে আসছে। আমরা একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর সিম্পল সিএসএস বা সিম্পল কাস্টম সিএসএস প্লাগইন, অনেকগুলো প্লাগইন রয়েছে, এটা ব্যবহার করতে পারি আমরা। ইনস্টল নাও, রেটিং ভালো। ইনস্টল হচ্ছে, আপনারা ওয়েট করবেন, এটা ইনস্টল হলে দেন আমরা অ্যাক্টিভেট করতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল, এর আগে করে নিই। হ্যাঁ বলেন। স্যার বলছি ওইখানে আপনি যখন অ্যাডাপ্টার বিফোর করছিলেন ওগুলো সব পর পর যুক্ত ছিল। আমি যদি এরকম করি যে ধরুন 8 কলাম আমি ইয়ে রাখবো, ইমেজ রাখবো, তার পাশাপাশি 4 কলামের মধ্যে একটা হেডিং রাখলাম, তো এটা পাশাপাশি কি করে করা হবে? এখানে আপনি করতে পারবেন, এখানে হয়তো আবার রো ব্লক আছে। এটা তো আমরা একদম সিম্পল থিম ব্যবহার করতেছি, যখন আমরা আরো প্রফেশনাল বা ভালো থিম ব্যবহার করব তখন এই কাজগুলো ইজিলি করা যাবে। আমরা দেখি রো আছে কিনা। ওকে, এই যে রো আছে, এই জায়গায় রোতে এই যে 2 কলাম হয়ে গেছে। এখন এক কলামে আপনি ইমেজ রাখলেন, আরেক কলামে হচ্ছে আপনি যা খুশি তা রাখেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এক্ষেত্রে কি কলামগুলো চেঞ্জও করা হবে? আমি আরো যদি আর একটা কলাম নিতে চাই, এরকম যদি করতে চাই? হ্যাঁ করা যাবে, অপশন আচ্ছা তো আচ্ছা। থাকার কথা, আছে, করা যাওয়ার কথা। রোতে প্রথমবার যখন রো, আচ্ছা এরপরে আবার আবার ট্রাই করে দেখি আমি একটু। রো, রোতে ক্লিক করলে এই জায়গায় ডুপ্লিকেট হয়তো বা করা যাবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, ডুপ্লিকেট করলে নিচে নিচে আসতেছে। ধরেন একটা কিছু অ্যাড করেন, প্যারাগ্রাফ অ্যাড করলাম এই জায়গায় সামথিং, দেন এক কলমই হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, একটু ট্রাই করে দেখবেন, হয়তো ভাই যদি করতে পারেন তাহলে এই রো অপশন দিয়ে করতে পারবেন। বাট নর্মালি আমরা ডিফল্ট যেটা আছে আর কি, ডিফল্ট যে রো, এগুলো খুব একটা ব্যবহার করব না, মানে এর থেকে অনেক ভালো জিনিস আরো রয়েছে। ওকে, এই জন্য আর এগুলো আমি এক্সপ্লেন করি নাই, এগুলো আপনারা যখন থিম নিয়ে কাজ করবেন তখন আরো ইজিলি করতে পারবেন। ওকে, আপডেটে ক্লিক করতেছে। তো আমরা প্লাগইনসে যাচ্ছি, প্লাগইনসে যাওয়ার পর এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এই জায়গায়। তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করব।
দেখেন ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করে দেখতে থাকেন বুঝতে পারবেন। চ্যাটে যিনি কোয়েশ্চেন করেছেন দেখতে থাকেন। ওকে, সিম্পল কাস্টম সিএসএস। তো এই জায়গায় এখন আপনি সিএসএস বা প্যারেন্টস থেকে এই যে কাস্টম সিএসএস সেট করার অপশন রয়েছে, এখানে জাস্ট যাবেন। এখানে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় আপনাকে কাস্টম সিএসএস করতে হবে। তো এখানে আমরা ওই হেডিং যে ক্লাসটা রয়েছে, হেডিং ক্লাসটা নিচ্ছি। মাইক্রোফোন মিউট করেন, একজনের মাইক্রোফোন ইনেবল করা। ওকে, তো হেডিং এ এইখান থেকে আমরা ধরেন টেক্সট শ্যাডো অ্যাড করতে যাচ্ছি। টেক্সট হাইফেন হচ্ছে শ্যাডো, দেন কোলন দিয়ে 0 2 পিক্সেল দেন আমরা যে কোনো একটা কালার দিচ্ছি, ফর এক্সাম্পল FF0000 সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। দেন হচ্ছে আপডেট কাস্টম সিএসএস। এরকম হবে জিনিসটা। মাইক্রোফোন মিউট করতেছেন না কেন, এটা খেয়াল করেন, নয়েজ আসতেছে। ওকে, আপডেট কাস্টম সিএসএস আমরা সেভ করতেছি। সেভ করার পর দেন হচ্ছে এই জায়গায় রিলোড দিচ্ছি। আমি আমি করে দিই, আপনারা যেহেতু করতেছেন না। ওকে, তো এই জায়গায় ওই যে হোয়াইট উই ইউজ ইট দেখতে পাচ্ছেন, এটার নিচে এখানে শ্যাডো কাজ করতেছে। ওকে, তো যখন আপনারা নর্মাল স্টাইল গুলো থিমের মাঝে পাবেন না, তখন আপনাকে কাস্টম ভাবে কাজ করা লাগবে। তো এই যে সিএসএস শিখেছেন, এগুলো কিন্তু কাজে লাগবে। ব্যাপারটা এমন না যে এগুলো কাজে লাগবে না। আর এগুলো না না সিএসএস না শিখলে তো আপনি বুঝবেনও না এগুলো কিভাবে কাজ করে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ যে বলেন। কোনো যে কোনো থিমে আমি এরকম সিএসএস ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন। মানে এরকম অপশন আছে সেম এটার মতো? ম্যাক্সিমাম থেকে অপশন থাকে কাস্টম সিএসএস অ্যাড করার, যদি না থাকে আপনি এক্সটার্নাল প্লাগইন ব্যবহার করবেন, যেমন আমরা প্লাগইন ব্যবহার করলাম এখন। আচ্ছা, আমরা তো অবশ্যই দেখবো এটা, না? বুঝে নেই। আমরা তো ক্লাসে দেখবো এটা। হ্যাঁ পরে আমরা দেখবো। ওকে, হোয়াই ডু ইউ ইউজ ইট? তো এই লেখাটা ধরেন আপনি মাঝখানে নিয়ে আসতে যাচ্ছেন, তো এই যে এখানে অ্যালাইনমেন্টের অপশন রয়েছে, অ্যালাইন টেক্সট লেফট সেন্টার দেন হচ্ছে রাইট। ওকে, তো যতটুকু অপশন আছে এগুলো নিজেরা একটু বাসায় দেখবেন। আর যেটা করবেন আর কি, এখানে যে ব্লক গুলো আছে এগুলো একটু ইউজ করে ট্রাই করে বোঝার ট্রাই করবেন। আপনাকে সবগুলো যে বুঝতে হবে বা জানতে হবে ব্যাপারটা এরকম না, বাট ট্রাই করেন। যেমন লিস্টে ক্লিক করলে কি হয়, আপনি যদি একটা লিস্ট ক্লিক করেন এবং এখানে যদি লেখেন, লিস্ট তৈরি হবে আর কি। অ্যাপল, দেন হচ্ছে ম্যাঙ্গো, দেন হচ্ছে সে অরেঞ্জ। এটার জন্য নর্মালি আমরা সিএসএস এ কোড করার প্রয়োজন হইতো, মানে এইচটিএমএল এর মার্কআপ ইউএল এলআই ব্যবহার করা লাগতো। তো এখন দেখেন এখানে ইজিলি লিস্টটা তৈরি হয়ে গেছে। ওকে, আমরা যখন আপডেটে ক্লিক করতেছি, এখন এখানে যখন আমরা চেক করব সবকিছু এখানে আপডেট হচ্ছে। ওকে, উপরের দিকে এই জায়গায় স্যাম্পল পেজ লোগো আছে। ওকে, তো আমরা মূলত একটা পোস্ট পাবলিশ করলাম। এটা নিয়ে আমাদেরকে আরেকটু বিস্তারিত জানতে হবে। আমরা যখন কোনো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডেভেলপে যখন ভিজিট করি, তখন এখানে পোস্ট গুলো শো করে। এখন আমাদের দুইটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড আর হচ্ছে লরেম ইপসাম। যে কোনো একটা পোস্ট যখন আপনি পাবলিশ করবেন, তখন ওই পোস্টটা ডান দিকে যদি আপনারা ক্লিয়ার করেন, ব্লকের আন্ডার পাশে পোস্ট নামে অপশন রয়েছে। তো ব্লক ওই পোস্ট গুলো কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির আন্ডারে হয়। যেমন আপনারা বিভিন্ন নিউজ পেপার ওয়েবসাইটে যদি ভিজিট করেন, তখন দেখবেন যে আপনি ধরেন আন্তর্জাতিক খবর বা স্পোর্টস, এগুলোতে ক্লিক করলে দেখেন ওই ক্যাটাগরির যত পোস্ট আছে সব শো করে। ওকে, তো এখানেও আপনি যখন একটা পোস্ট পাবলিশ করবেন, এটা কোন ক্যাটাগরির আন্ডারে এটা কিন্তু বলে দিতে হবে। তো এই যে ক্যাটাগরি, এখানে অপশন রয়েছে অ্যাড নিউ ক্যাটাগরি। তো এখানে একটা ক্যাটাগরির নাম দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে লরেম ক্যাটাগরি দিয়ে দিলাম। অ্যাড নিউ ক্যাটাগরি, আনক্যাটাগরাইজ না, যে কোনো একটা ক্যাটাগরির ভিতরে রাখবেন। আর ট্যাগ হচ্ছে কি কি কিওয়ার্ড লিখে সার্চ করলে মানুষজন আপনার পোস্টটা খুঁজে পাবে। ওকে, তো এটা আমাদের কোনো কাজ নাই, এটা যদি ক্লায়েন্ট আপনাকে দেয় আপনি এখানে সেট করে দিবেন। তো যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজার তারা এটা রেডি করবে। ফিচার্ড ইমেজ, তো ফিচার্ড ইমেজ হচ্ছে যে ওয়েবসাইটে যখন পোস্টটা এখানে এটার উপরে যদি এখানে কোনো একটা ছবি অ্যাড করতে চান বা ক্লিক করলে বড় করে একটা ছবি আসবে, আপনি চাইলে অ্যাড করতে পারবেন। সেট ফিচার্ড ইমেজ, দেন সিলেক্ট ফাইলস। আমরা একটা ছবি অ্যাড করে দেখি দিস পিসি, ক্রস ফাউন্ডেশন প্রাইম, দেন হচ্ছে ওকে, আমরা ক্লাস 13 পল ল্যাপকিন রিসোর্সেস দেন অ্যাসেটস, এখান থেকে যে কোনো একটা ছবি অ্যাড করে দিতে যাচ্ছি। ধরেন আপনি এটাই আমরা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে সেট ফিচার্ড ইমেজ, দেখতে পাচ্ছেন অ্যাড হয়েছে। দেন আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখন হচ্ছে এই জায়গায় রিলোড দিব। ওকে, দেখতে পাচ্ছেন ছবিটা এখানে শো করতেছে। যখন আপনি ক্লিক করবেন দেন বড় করে শো করবে। ওকে, ব্যাক করতেছি। আর অ্যাকসেপ্ট হচ্ছে যে অল্প কিছু টেক্সট এখানে দেখাবে, দেখতে পাচ্ছেন। মানে আপনি যদি মনে করেন যে এত বেশি দেখাবেন আর একটু কম দেখাবে, জাস্ট ওইটুকু কপি করে এখানে অ্যাড করে দিলেই হবে। আর
ডিসকাশন ডিসকাশন হচ্ছে আপনি কমেন্ট অ্যালাউ করবেন কি করবেন না, পিং বক্স ট্র্যাকব্যাক এগুলো আপনারা অ্যালাউ করতে পারেন, সমস্যা নেই, এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড জিনিস, তো এটা চেক করে রাখেন। অ্যালাউ কমেন্ট আমরা একটু দেখি। যখন আপনারা কোনো পোস্টটা পড়বেন, ভিজিটর যখন পড়বে চাইলে নিচে কমেন্ট করতে পারবে। কমেন্টের অপশনটা এরকম থাকে না, অন্য একটা ব্রাউজারে আমি সাইটটা ওপেন করতেছি যেখানে আমি লগ ইন করা নেই, ক্রোম ওপেন করতেছি, ক্রোম ওপেন করে দেন হচ্ছে আমরা এই জায়গায় পেস্ট করব। তো এখানে পেস্ট করলে দেন হচ্ছে আপনি যদি স্ক্রল ডাউন করে একদম নিচে আসেন, এই যে কমেন্ট করার অপশন, কমেন্ট, আপনি নেম দিতে পারতেছেন, ইমেল দিতে পারতেছেন, দেন হচ্ছে এগুলো দিয়ে আপনি পোস্ট কমেন্টে ক্লিক করলে কমেন্টটা পোস্ট হয়ে যাবে। আর এখন আপনি যদি এরকম করতে চান যে আমি যে পোস্টটা পাবলিশ করতেছি এটাতে কেউ কমেন্ট করতে পারবে না, আপনি কমেন্ট অ্যালাউ করবেন না, তাহলে এটা আনচেক করে দেন, এখান থেকে আনচেক করে আপডেট করে দেন, তাহলে আর মানুষজন কমেন্ট করতে পারবে না। ওকে, এই তো, এই অপশনগুলো একটু জানার দরকার ছিল, আমরা একটু দেখে নিলাম। তো এইভাবে আপনি যত খুশি তত পোস্ট এখান থেকে করতে পারবেন, অ্যাড নিউতে করে করে চাইলে ডিলেটও করতে পারবেন, এই যে ট্রাশে ক্লিক করে ডিলেট করে ফেলতে পারবেন। ওকে, ক্যাটাগরি তো ট্যাগ এগুলো সম্পর্কে আমরা জানলাম। দেন হচ্ছে আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে হচ্ছে আপনারা যে ছবিগুলো আপলোড করবেন বা কোনো ভিডিও যদি থাকে বা কোনো অ্যাটাচমেন্ট লাইক পিডিএফ যদি থাকে, এগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন প্রয়োজনে। আর এখানে লেআউটটা দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে লিস্ট লেআউট আর একটা হচ্ছে গ্রিড লেআউট। আমরা বর্তমানে গ্রিড লেআউটে রয়েছে, আবার আপনি যদি এখানে ক্লিক করেন তখন একটা লিস্ট ফরম্যাটে শো করবে, যেখানে লিস্ট ফরম্যাটে শো করতেছে, এটাও আমাদের কাজে লাগবে, যেমন এখানে আপনি জানতে পারতেছেন কোন ছবিটা কোন জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, যে এই পোস্টে অ্যাপ্লাই হয়েছে। ওকে, তো এছাড়াও এটা আরো কাজ রয়েছে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আর ছবি অ্যাড করার জন্য তো অ্যাড নিউ করার অপশন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। পেজেস, আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন প্রচুর পরিমাণে পেজ থাকে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ, সার্ভিস পেজ, অনেকগুলো পেজ থাকে। এখন আমরা যখন আমাদের এই ওয়েবসাইটটিতে ভিজিট করতেছি তখন কিন্তু কোনো পেজ শো করতেছে না, পোস্ট শো করতেছে। ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে ওখানে পেজ না পোস্ট শো করে, এই যে হ্যালো ওয়ার্ল্ড আর হচ্ছে লরেম ইপসাম দুইটা পোস্ট শো করতেছে। এখন আপনি যদি মনে করেন যে না পোস্ট শো করবে না, একটা হোম পেজ থাকবে, ওখানে কিছু ইনফরমেশন থাকবে, আপনি চাইলে করতে পারবেন। তো আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করতেছি, অ্যাড নিউতে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় ধরেন আমি হোম নামে একটি পেজ তৈরি করতে যাচ্ছি, আর এখানে অল্প একটু টেক্সট আমি রাখতে যাচ্ছি, তো এখান থেকে আমি কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেখুন এইটুকু আমি জাস্ট পাবলিশ করতেছি। ওকে, এখানে আপনারা কিন্তু মানে এই যে ব্লগ ব্যবহার করতে পারবেন, ওই যে রো যেগুলো আছে, ইমেজ, প্যারাগ্রাফ, হেডিং, এগুলো ব্যবহার করতে পারবেন। আমি পাবলিশে ক্লিক করতেছি, পাবলিশ, পাবলিশে ক্লিক করার পর এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করেন ওই পোস্টটি দেখতে পাবেন, ব্যাপারটা এমন না যে আপনি হোম পেজ দেখতে পারবেন। তো আমি এখানে আবারও ওয়ার্ডপ্রেসের লোগোটাতে ক্লিক করতেছি, একটা পেজ আমরা তৈরি করলাম, আমরা আরেকটা পেজ তৈরি করে ফেলবো। আপনি এখানে যত খুশি তত পেজ তৈরি করতে পারবেন। আমরা ব্লগ নামে একটা পেজ তৈরি করতে যাচ্ছি। ওকে, এখানে কিছুই রাখবো না, একদম ব্ল্যাঙ্ক রাখতেছি, পাবলিশ। ওকে, দেন আবারও এই জায়গায় ক্লিক করব। এখন হচ্ছে আমরা সেটিং থেকে রিডিং এ যাব, সেটিং থেকে রিডিং, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই জায়গায় হোম পেজ ডিসপ্লে নামে একটা অপশন পাবেন। এখন আমাদের লেটেস্ট পোস্ট সেট করা রয়েছে, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা স্ট্যাটিক পেজ শো করবে। তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পর হোম পেজ কোনটা হবে, আপনার এখানে যতগুলো পেজ আছে এগুলো শো করবে, এখান থেকে হোম পেজকে যেটা রাখতে যাচ্ছেন ওটা সেট করে দিবেন। আমরা হোমকেই হোম পেজ হিসেবে সেট করতে যাচ্ছি। পোস্ট পেজ কোনটা হবে, পোস্ট পেজ হবে হচ্ছে ব্লগ যে পেজটা রয়েছে, তো আমাদের ব্লগ নামে যে পেজটা তৈরি করেছি ওখানে যত পোস্ট আছে সব থাকবে, এটা আমরা করতে আছি। আর বাকি যেগুলো আছে এভাবে রাখবেন। একজন কোশ্চেন করেছিলেন যে ডিসকারেজ করা থাকলে ওটা আনচেক করবেন কিভাবে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন, এটা চেক করার জন্য আমি প্রথমে বলেছিলাম যখন আপনার কাজ সব কমপ্লিট হয়ে যাবে এইটা এখান থেকে আনচেক করে দেন সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিবেন, তাহলেই হবে। ওকে, এখন কোশ্চেন করেছেন, জি ভাই, পোস্ট পেজটা আসলে কি বুঝাচ্ছেন? বুঝি নাই। পোস্ট পেজ দিয়ে কি বুঝাচ্ছেন? হোম পেজটা বোঝা গেল। পোস্ট পেজ হচ্ছে আপনার ব্লগ যে পেজটা রয়েছে ওই ব্লগ পেজে আপনার সবগুলো পোস্ট থাকবে। ওকে, এইখানে আমি জাস্ট রিলোড দিচ্ছি, এই যে হোম পেজ, এটা হোম পেজে আপনার এখন কিন্তু আর এই যে wp01.local এখানে কোনো ব্লগ পোস্ট আমরা দেখতে পাচ্ছি না, নেই, জাস্ট হোম পেজ রয়েছে। এখন আপনার যে পোস্ট গুলো এগুলো যদি আপনি দেখতে চান তাহলে যে ব্লগে আসলে আপনি পাবেন, ব্লগে ক্লিক করলে এখানে সবগুলো পোস্ট থাকবে, এটাই ব্লগ পেজ। ওকে, তাহলে এরপরের স্টেপে যাই আমরা, এই হচ্ছে পেজের ব্যাপার। আর কমেন্টসে যাচ্ছি,
কমেন্টসে হচ্ছে যে আপনাদের যে পোস্ট গুলো থাকবে এই পোস্টে যদি কেউ কমেন্ট করে তাহলে এগুলো দেখতে পারবেন। ফর এক্সাম্পল আমি এটা কমেন্ট করতেছি, সেম খুবই বাজে একটি পোস্ট, এরকম কিছু একটা লিখলাম, বাজে একটি পোস্ট। দেন ফর এক্সাম্পল ডেভিড নামে কেউ একজন এই কমেন্টটা করেছে, david@gmail.com, দেন হচ্ছে পোস্ট কমেন্ট। তো যখনই কেউ আপনার ওয়েবসাইটে কমেন্ট করবে তখন কিন্তু এটা মডারেশনে যাবে, মানে এটা সরাসরি অ্যাপ্রুভ হয়ে যাবে না ডিফল্ট ভাবে। মডারেশনে এখন আপনি চেক করবেন, আপনি যদি ওয়েবসাইটের ওনার হন আপনি চেক করে দেখবেন, যেমন আপনি নোটিফিকেশন পাবেন, আপনার ইমেলও নোটিফিকেশন পাবেন যখন আপনি লাইভ সার্ভারে কাজ করবেন। তো যে আমি কমেন্টসে ক্লিক করলাম, কমেন্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেভিড নামে একজন আমাদের ওয়েবসাইটে কমেন্ট করেছে, খুবই বাজে একটা পোস্ট। আপনি এখন চাইলে অ্যাপ্রুভ করতে পারবেন, আপনি চাইলে এটাকে ট্রাশে ক্লিক করে ডিলিট করতে পারবেন, আপনি তাকে স্পাম হিসেবে অ্যাড করে দিতে পারেন, তাহলে সে আর কমেন্ট করতে পারবে না ইন ফিউচারে। আপনি চাইলে রিপ্লাইও করতে পারবেন, আপনি চাইলে এই কমেন্টটাকে কুইক এডিটও করতে পারবেন। ধরেন এখানে লিখে দিছে খুবই বাজে একটা পোস্ট, এখন আপনি এখানে সুন্দর করে লিখে দিচ্ছেন খুব সুন্দর একটা পোস্ট, বাজে লেখাটা বাদ দিয়ে দেন হচ্ছে আপনি কমেন্ট আপডেট করে দিলেন, এখন আপনি অ্যাপ্রুভ করে দিলেন। আপনি চাইলে কিন্তু এটা করতে পারবেন। ওকে, আবার আপনি চাইলে রিপ্লাইও দিতে পারবেন, যেমন এখানে আপনি তাকে থ্যাংক ইউ বলে দিলেন, থ্যাংক ইউ। দেন হচ্ছে আমরা রিপ্লাই ক্লিক করতেছি। এখন হচ্ছে আপনি যদি ওয়েবসাইটে যান এবং যদি রিলোড দেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পোস্ট, দেন হচ্ছে থ্যাংক ইউ। ওকে, এই তো কমেন্টের ব্যাপার স্যাপার। তারপর আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমস থেকে এখানে মূলত আমরা অনেকগুলো থিম দেখতে পাচ্ছেন, এগুলো সবই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ডিফারেন্ট থিমও ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের থিমগুলো থাকে কোথায়? wordpress.org, এখানে যদি আপনারা ভিজিট করেন তখন এখানে থিম রয়েছে, এই যে থিমস প্লাগইনস এখানে রয়েছে, থিমস আমরা ক্লিক করতেছি। তো এখানে যে থিমগুলো রয়েছে এগুলো নর্মালি ম্যাক্সিমাম ফ্রি থিম। ওকে, তবে ফ্রি থিমে স্পেসিফিক কিছু ভার্সন মানে ফিচার আপনাকে দিবে। দেন আপনি যদি আরো অনেক বেশি ফিচার প্রয়োজন হয় আপনার ওয়েবসাইটে তখন হচ্ছে এদের আবার থিমের পেইড ভার্সন রয়েছে, ওই পেইড ভার্সন পারচেস করে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। থিমের বিজনেসটা এরকমই যে আপনাকে কিছু ফিচার দিচ্ছে ফ্রিতে, আপনি ব্যবহার করেন, ভালো লাগলে দেন আপনি পেইড থিম ব্যবহার করবেন, পেইড ভার্সন আপনি কিনে নেবেন। ওকে, তো আমরা এই যে অ্যাডিটে ক্লিক করবো, অ্যাডিটে ক্লিক করার পর দেন হচ্ছে ধরেন এখানে একটা থিম রয়েছে আস্ট্রা, এটা ভালো থিম, ইন্ডিয়ান ডেভেলপাররা তৈরি করেছে, ইনস্টল ক্লিক করতেছি আমি। আর অনেক থিম রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, ক্যাডেন্স রয়েছে, ক্যাডেন্স এটাও ভালো থিম, ওশিয়ান ডাব্লিউপি রয়েছে, জেনারেট প্রেস খুবই চমৎকার একটি থিম, ব্লকসি এটাও খুবই ভালো থিম। ওকে, যাক আমরা উপরে যাচ্ছি, তো আস্ট্রা ইনস্টল হচ্ছে, দেন হচ্ছে আমরা অ্যাক্টিভিটি ক্লিক করব। এখন একটা থিম যখন আপনারা ইনস্টল করেন বা অ্যাক্টিভেট যখন করেন তখন দেখবেন যে আপনাদের ডিজাইন গুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি যদি এখানে রিলোড দেই দেখতে পাচ্ছেন ব্লগ, হোম এগুলো কিন্তু একটু ডিজাইন পরিবর্তন হয়েছে। ওকে, কপিরাইট লেখাটা মাঝখানে চলে আসছে। ওকে, এটা তো একটা সিম্পল সাইট, আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখছি, কিন্তু এটাতে আরো অনেক ফিচার রয়েছে। ওকে, আর এক একটা ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী মূলত আমাদেরকে থিম চুজ করতে হয়। আপনি এই আশ্রয় দিয়ে চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। এখন ধরেন আপনি চিন্তা করতেছেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবেন। ওকে, আপনাদের আরেকটা সাইটের সাথে পরিচয় করাই দিই, themeforest.net, যেখানে প্রচুর পরিমাণে থিম পাওয়া যায়, বাট এগুলো সবই পেইড থিম। ওয়ার্ডপ্রেস থেকে আপনি যদি পপুলার আইটেমসে ক্লিক করেন তখন এখানে আপনারা বিভিন্ন থিম দেখতে পাবেন, অ্যাভাটার, দা7, আরো অনেক থিম রয়েছে। যেমন এখানে একটা থিম রয়েছে ফ্লাটসাম বা উডমার্ট, এই থিমগুলো হচ্ছে ই কমার্স বা কমার্স ব্যবহার করে কমার্স বাদ দেন, ই কমার্স ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান এই থিমগুলো খুবই ভালো, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ওকে, এখন এই থিম দিয়ে যদি আপনি ধরেন প্ল্যাটফর্ম বা উডমার্ট দিয়ে আপনি আপনার নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, এটা করাটা ঠিক হবে না। ওকে, কারণ হচ্ছে এই থিম পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করার জন্য তৈরি করা হয়নি। তো যেটা যেই পারপাসে তৈরি করা হয়েছে ওই পারপাসে যদি ব্যবহার করেন তাহলে ভালো আউটপুট আসে। ওকে, ক্রস করতেছি, আমি আবার ডিফল্টে চলে যাচ্ছি। জাস্ট আপনারা এটাই মনে রাখেন যে থিমের মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ভিন্ন ভিন্ন ডিজাইনের ওয়েবসাইট তৈরি করতে পারবো। 2023 অ্যাক্টিভেট করতেছে। ওকে, তারপর তারপর হচ্ছে প্লাগইনসে যাব। প্লাগইনস ওয়ার্ডপ্রেসে খুবই পাওয়ারফুল, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার ওয়েবসাইটে এই ধরনের একটা ফাংশনালিটি দরকার, আপনার মাথায় নিয়ে আসতে হবে যে কোনো প্লাগইন আছে কিনা, ফ্রি বা পেইড। যদি কোনো প্লাগইন থাকে আমি প্লাগইন দিয়ে খুব ইজিলি কাজটা করে ফেলতে পারবো। ওকে, আর প্রচুর পরিমাণে প্লাগইন রয়েছে ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে wordpress.org এর ফ্রি প্লাগইন রয়েছে, আবার পেইড প্লাগইনও রয়েছে। যেমন পেইড প্লাগইনের ক্ষেত্রে আপনারা কোড ক্যানিয়ন একটি সাইট রয়েছে, ওখানে প্রচুর প্রিমিয়াম প্লাগইন পাওয়া যায়। কোড ক্যানিয়ন ওই থিম ফরেস্ট ওয়েবসাইটেই পাবেন, ওখানে থিমফরেস্ট.নেট বা এই যে নিচে কোডক্যানিয়ন.নেট, এখানে মূলত সব প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের, এই যে বিভিন্ন টাইপের প্লাগইন রয়েছে। যাই হোক, প্রয়োজনে আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। আর অ্যাড প্লাগইনস আমি আপনাদেরকে সিম্পল একটা প্লাগইন কনফিগার করে দেখাই যে একটা প্লাগইন কতটুকু পাওয়ারফুল হতে পারে। যেমন কন্টাক্ট ফর্ম 7 নামে একটা ছোট্ট প্লাগইন রয়েছে, যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে একটা ফরম্যাট করতে পারবেন, ভিজিটররা যেন আপনাকে মেসেজ পাঠাতে পারে। কন্টাক্ট ফর্ম 7 আমি ইনস্টল করতেছি। আবার এখানে ডাব্লিউপি ফ্রম, এটাও খুব ভালো প্লাগইন, রেটিং খুবই ভালো, এটাও চাইলে ব্যবহার করতে পারবেন। আর অনেক রয়েছে ফর্ম তৈরি করার জন্য। আচ্ছা, ভাইয়া এটা ক্লায়েন্টের কাজ করার সময় যদি আপনার কোনো প্রভার্সন লাগে, প্লাগইন যদি সেখানে আপনার কেনা লাগে, হ্যাঁ প্রভার্সন, সেক্ষেত্রে ওইটার কস্ট কি ক্লায়েন্ট বেয়ার করবে? ক্লায়েন্টকে বলবেন, যদি ক্লায়েন্ট বেয়ার করতে চাই তাহলে তো ক্লায়েন্ট বেয়ার করবে। আর নাকি? যদি যদি ক্লায়েন্ট না করে তাহলে আপনাকে করতে হবে, বা আপনাকে অল্টারনেটিভ প্রিমিয়ামের পরিবর্তে ফ্রি দেখতে হবে। এটা আপনি যখন কোনো প্রজেক্ট করবেন, প্রজেক্ট নেওয়ার সময় আপনি ডিল করে নেবেন ওইভাবে, যে কোনো পেইড প্লাগইন যদি লাগে তাহলে কিন্তু ওটা তোমাকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, পেজেসে যাচ্ছি আমরা, দেন হচ্ছে অ্যাড নিতে ক্লিক করবো। অ্যাড নিতে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা একটা পেজ তৈরি করতেছি এই জায়গায়, কন্টাক্ট নামে, কন্টাক্ট। ওকে, আপাতত পাবলিশ করে রাখতেছি, এটা পাবলিশ। আর এই জায়গায় কন্ট্রাক্ট ফর্ম 7 প্লাগইন আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। আপনারা যখন কোনো প্লাগইন ব্যবহার করবেন অবশ্যই এটা রেটিং দেখে নেবেন। ওকে, লাস্ট আপডেটে ঠিকঠাক মতো আছে কিনা, কম্পেটেবল কিনা বর্তমান ভার্সনের সাথে, এই জিনিসগুলো একটু চেক করে নেবেন। অ্যাক্টিভিটি ক্লিক করতেছি। ওখানে হোম পেজটাকে প্রথমে করলেন, বাট প্রথমে তো দেখাচ্ছে না হোম পেজটা। কোথায়? মানে এখানে? হ্যাঁ, এটাতে হোম পেজটা তো প্রথমে দেখাচ্ছে না তো। এই যে হোম পেজই তো, wp01.local, এটাই তো আমাদের হোম পেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই হ্যাঁ মেনুর কথা বলতেছেন এটা? হ্যাঁ, ওগুলো ওগুলো বুঝতে পেরেছি, আমার কোশ্চেন কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে। চেঞ্জ করা যাবে। যাই হোক, আমরা এই জায়গায় কন্টাক্ট ফর্ম 7, এই জায়গায় সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর আপনি চাইলে নতুন করে ফর্ম ক্রিয়েট করতে পারবেন, বাট ওটা নিয়ে আমরা পরে চিন্তা করব। একটা ফর্ম আমাদের জন্য অলরেডি তৈরি করে দেওয়া আছে, যেখানে শর্টকাটও দেওয়া আছে। আপনি শর্টকাট যেখানে পেস্ট করবেন ওখানে মূলত ফর্মটা কাজ করবে। যেমন আমি এটা কপি করতেছি, কপি করার পর দেন আমাদের পেজে নিয়ে যাচ্ছি। পেজে নেওয়ার পর একবার আমি রিলোড দিব, এখানে রিলোড দেওয়ার পর দেন হচ্ছে আপনি যদি ওই শর্টকাটটা কপি করে এখানে পেস্ট করে দেন তাহলে দেখবেন যে শর্টকাট নামে একটা ব্লক অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। আপনি যদি আপডেট করেন সুন্দর করে ফর্ম শো করবে। এটা একটা ওয়ে, বাট কন্ট্রাক্ট ফর্ম 7 এর ক্ষেত্রে এত কষ্ট করার কোনো দরকার নাই। আপনি জাস্ট প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর দেন এখানে কন্ট্রাক্ট ফর্ম 7 ব্লক অলরেডি আছে, তো জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফর্মটা আছে ওই ফর্মটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন হচ্ছে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর এখন হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে যান এবং কন্ট্যাক্ট পেজে যদি যান তাহলে আপনি ফর্মটা দেখতে পারবেন। এই যে ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট, ইওর মেসেজ। ওকে, এখন এই ফর্মটা কিন্তু পারফেক্টলি ফাংশনাল হবে যদি আপনি লাইভ সার্ভারে কাজ করেন। ওকে, আপনাকে সার্ভারের কোনো কিছুই কিন্তু ম্যানুয়ালি পিএইচপির মাধ্যমে কোনো কিছু মডিফাই করার প্রয়োজন হচ্ছে না। আপনি ইজিলি এটা কনফিগার করে ফেলতে পারতেছেন। আর হচ্ছে এইটার যে স্টাইল আছে, এই স্টাইল যদি আপনার পছন্দ না হয়, এখন আপনি সিএসএস ব্যবহার করে যেভাবে মন চায় ওভাবে স্টাইল করে নেন। ওকে, এই তো প্লাগইনের ব্যাপার। এটা একটা প্লাগইন আমরা দেখলাম, আর অনেক প্লাগইন রয়েছে, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে ক্লাস করব। যখন প্রজেক্ট করব তখন অনেক প্লাগইন আমরা ব্যবহার করব। ইউজার্সে ক্লিক করতেছি। ইউজার্সে ক্লিক করার পর এখানে একজন ইউজার রয়েছে, মশুর দেখতে পাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে সে মূলত ওয়েবসাইটে সবকিছু টেক কেয়ার করতে পারবে। ওকে, এখন ধরেন আপনি আপনার একটা ওয়েবসাইট নিজে তৈরি করছেন, এখন আপনি কাউকে হায়ার করবেন, তাকে একটা অ্যাক্সেস দিতে যাচ্ছেন, সেজন্য আপনার ওয়েবসাইটে প্রতিদিন পোস্ট করতে পারে। ওকে, তাহলে তাকে আপনি কি অ্যাক্সেস দিবেন? যেহেতু তাকে আপনি শুধুমাত্র পোস্ট করতে পারে এই ধরনের কোনো কিছু চাচ্ছেন, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দেওয়াটা ঠিক হবে না, কারণ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিলে সে আপনাকে পর্যন্ত রিমুভ করে দিতে পারবে। ওকে, যাই হোক, আমরা এডিটে ক্লিক করতেছি। এডিটে ক্লিক করার পর একজন ইউজার আমরা ক্রিয়েট করতেছি, ফর এক্সাম্পল রহিম নামে তৈরি করতেছি। ইমেল, তার ইমেলে একটা ইমেল চলে যাবে, যদি আপনি এরকম করতে চান তার ইমেলটা এখানে দিয়ে দিবেন, email.com। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চাইলে আপনি ফিল আপ করতে পারেন। আমি এখানে পাসওয়ার্ড এটাই আপাতত রাখতেছি। ইউজারকে নোটিফিকেশন ইমেলে পাঠাবেন কিনা তাহলে চেক করে রাখবেন। এখন রোল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে ক্লিক করে রোল আমরা
এডিটর আপনি সেট করতে পারবেন, আবার অথর হিসেবেও দিতে পারবেন। এডিটর মূলত আপনার আগের যে পোস্ট গুলো আছে ওগুলো দেখতে পারবে। তো এক কথা যদি আপনি তারপরে পোস্ট মেনটেন করার জন্য হায়ার করে থাকেন তাহলে আপনি এডিটর সেট করেন, দেন অ্যাড ইউজারে ক্লিক করেন। ওকে, দেখতে পাচ্ছেন এডিটর হিসেবে সেট হয়েছে। আপনি চাইলে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সেট করবেন, সেট করতে পারবেন যদি তাকে সব অ্যাক্সেস দিতে চান। এখন যে কোনো একটা ইউজার ক্রিয়েট করলেন, আপনি চাইলে আরেকটা ইউজার ক্রিয়েট করেন, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর রোল দেন, দেন চেক করে দেখেন যে কতটুকু সে অ্যাবিলিটি রয়েছে তার মডিফাই করার। এখন এটা চেক করবো কিভাবে আমরা, আমি গুগল ক্রোম ওপেন করতেছি, দেন এখানে ডাব্লিউপি অ্যাডমিনে লগ ইন করবো। লগ ইন করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিব। তো ইউজার নেম হচ্ছে আমাদের কি ছিল, রহিম মেবি, রহিম। দেন এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সে পোস্ট মডিফাই করতে পারবে, পেজ গুলো চেক করতে পারবে। ওকে, আর হচ্ছে নর্মালি থিম প্লাগইন এই ধরনের কোনো কিছু অপশন নাই, ওগুলো সে কোনো কিছু মডিফাই করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন যে এই ধরনের জিনিসগুলো সে দেখতে পারবে। ওকে, এখন আপনি যদি এই ধরনের কোনো কিছু অ্যাক্সেস তাকে দিতে চান তাহলে আপনি এডিটর অ্যাক্সেস তাকে দেন তৈরি করে। এই তো, তারপর আমরা এরপরে স্টেপে যাই, প্রোফাইল। প্রোফাইলে আপনারা এখানে মূলত হচ্ছে টুল বার, এই যে উপরে যে টুল বার আছে, আচ্ছা এটা হচ্ছে যখন আমরা ভিউ করি আর কি, সাইটটা যখন এখান থেকে ভিজিট করি তখন একটা টুল বার এই যে উপরের দিকে থাকে। আপনি যদি এটা বাদ দিতে চান, এটা আনচেক করে সেভ করলেই এই টুল বারটা এখন আর থাকবে না। ওকে, বাট আমি রাখতে যাচ্ছি, থাকুক, এটা ভালো। আর হচ্ছে এখানে কালার টালার চেঞ্জ করতে পারবেন, যদি ড্যাশবোর্ডের কালার চেঞ্জ করতে মন চায়, মিড নাইট আমি এটা সেট করে দিচ্ছি। আর ইমেল টিমেল এগুলো এগুলো আপনারা বুঝবেন। ওকে, আপডেট প্রোফাইল। ওকে, এখন হচ্ছে আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর টুলস থেকে যেটা আপনাদের প্রয়োজন হবে, যেমন থিম ফাইল এডিটর প্লাগ, এগুলো দরকার পড়বে না, এগুলো আমরা কখনোই সরাসরি থিম প্লাগইনে মডিফাই করব না কোড। সাইট হেলথ, এইটা আমাদের জানার মানে চেক করার প্রয়োজন পড়বে, কারণ হচ্ছে আপনার সাইটে যেমন এখানে তারা আমাদের কিছু রিকমেন্ডেশন দিছে ইমপ্রুভমেন্টের। আমাদের যে ইনএক্টিভ থিম গুলো রয়েছে এগুলো সিকিউরিটি পারপাসে ডিলিট করে দেওয়ার জন্য। তো আপনি চাইলে এটা করতে পারেন। যদিও আমাদের সাইট হেলথ স্ট্যাটাস গুড রয়েছে, বাট এই রিকমেন্ডেশন গুলো ফিল আপ করলে ভালো। যেমন এখানে আরেকটা রিকমেন্ডেশন দিয়েছে, সেটা হচ্ছে যে ওয়ান অর মোর রিকমেন্ডেড মডিউলস আর মিসিং। ইমাজিক নামে একটা মডিউল রয়েছে, এটা মিসিং বলতেছে। তো এটা লোকাল এখানে ইনেবল করা থাকে না, বাট আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন ম্যাক্সিমাম লাইভ সার্ভারে ইমাজিক মডিউল ইনেবল করা থাকে। তো এটা এই ওয়ার্নিং আসলে আসবে না, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, দেন সেটিং এ আসি আমরা। সাইট টাইটেল, এই যে উপরে যে WP01 দেখতে পাচ্ছেন, এটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সাথে ট্যাগ লাইন একটু দেই এখানে। ধরেন আমি আমার নাম দিচ্ছি সাইট টাইটেলে, দেন হচ্ছে সে ওয়ার্ডপ্রেস কিছু একটা লিখলাম আর কি, ওয়ার্ডপ্রেস লিখে রাখলাম। এগুলো থেকে কোনো কিছু চেঞ্জ করবেন না, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস সাইট অ্যাড্রেস এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আপনার অ্যাকাউন্ট সেট আপ করার সময় যে ইমেল থাকবে ওটা ওরকম থাকবে, চেঞ্জ করার দরকার নেই, চাইলে চেঞ্জ করতে পারবেন। মেম্বারশিপ, আপনার ওয়েবসাইটে যদি কাউকে রেজিস্ট্রেশন করার জন্য ইনেবল পারমিশন দিতে চান আপনি চাইলে দিতে পারবেন, এবং কি হিসেবে সে রেজিস্ট্রেশন করবে ওটাও চাইলে বলে দিতে পারবেন। আর যদি দরকার না লাগে বাদ দেবেন। ইংলিশ, ইউনাইটেড স্টেটস, আর হচ্ছে টাইম জোন UTC+6, এটা হচ্ছে আমাদের টাইম জোন UTC+6। ওকে, আর বাকি যেগুলো আছে যেভাবে আছে সেভাবে রাখেন, সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওকে, এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে ওই সাইট টাইটেল ট্যাগ লাইন দেখতে পাবেন, এই যে সাইট টাইটেল এবং ট্যাগ লাইন। আর এখানে যেটা প্রয়োজন হবে, রাইটিং এ দরকার নাই, রিডিং এ যেভাবে আছে সেভাবে থাকবে। আচ্ছা এটা একটু জেনে রাখেন, ব্লগ পেজে শো অ্যাট মোস্ট 10 পোস্ট, এর মানে হচ্ছে আপনি যখন ব্লগে যাবেন এখানে 10টা পোস্ট শো করবে, 10টা পোস্টের পরে পেজ নিশান চলে আসবে, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজ, ওখানে ক্লিক করে করে দেন আপনাকে দেখতে হবে আর কি। আপনি চাইলে এটা অ্যাডজাস্ট করতে পারবেন, 5টা 10টা 15টা যে কয়টা রাখতে চান রাখেন। ওকে, ডিসকাশন এগুলো মোটামুটি যেভাবে আছে এভাবেই রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়বে না, থাকুক যেভাবে আছে। পারমালিঙ্কস, এটা একটু আমরা জানবো, এটা ইম্পর্টেন্ট। পারমালিঙ্কস এর ক্ষেত্রে হচ্ছে আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করতেছি এখানে লিঙ্কটা যদি আপনারা খেয়াল করেন, যেমন WP01.local দেন স্ল্যাশ দিয়ে ব্লগ। এখন আমাদের পোস্ট নেম, এখানে পারমালিঙ্ক স্ট্রাকচারটা পোস্ট নেম সিলেক্ট করা আছে, এই জন্য আমরা মূলত এরকম দেখতে পাচ্ছি। এই পোস্ট নেমটাই রিকমেন্ডেড, এটাই আপনারা ব্যবহার করবেন। ওকে, এটাই সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি। বাট আপনি যদি মনে করেন যে প্লেন ব্যবহার করবেন তখন জিনিসটা কেমন হয়, আমি প্লেনে ক্লিক করে দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, করার পর দেন হচ্ছে ধরেন WP01 লোকালে আমি ভিজিট করলাম, করার পর দেন হচ্ছে ব্লগে ভিজিট করলাম। ব্লগে ভিজিট করার পর এখন দেখেন এখানে কিন্তু ব্লগ লেখাটা আসে না, এখন একটা স্ট্রিং দিয়ে পেজ আন্ডারস্কোর ID = 16 এটা আসছে। এখন স্বাভাবিকভাবে এটা ইউজার ফ্রেন্ডলি না, দেখতেও ভালো দেখা যাচ্ছে না। তো এই জন্যই আমাদের উচিত হচ্ছে পোস্ট নেম ব্যবহার করা, তো এই জন্য আমরা পোস্ট নেম ব্যবহার করবো।
ওকে, একটা ছোট্ট জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখন ক্লায়েন্টের সাইটে কাজ করবেন তখন কিন্তু আম, অনেক ক্লায়েন্ট রয়েছে ইংলিশ খুব একটা কমফোর্টেবল না, ওরা ইংলিশে ড্যাশবোর্ড মেনটেন করে না। দেখা গেছে যে হিব্রু ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে স্প্যানিশ বা ড্যানিশ অনেক ধরনেরই হতে পারে। ওকে, তো এখন ধরেন কোন একটা স্প্যানিশ ভাষা সেট করা রয়েছে ড্যাশবোর্ডে, এখন তো আপনি কিছুই বুঝতেছেন না, এখন কাজ করবেন কিভাবে? একটা ওয়ে হচ্ছে যে ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার ওয়েবসাইটে তো ড্যাশবোর্ড স্প্যানিশ ভাষায় সেট করা, তুমি এটা চেঞ্জ করে একটু ইংলিশ করে দাও, আপনি এটা বলতে পারেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করি, এটা আপনি দেখা যাচ্ছে মেসেজ পাঠালেন, ক্লায়েন্ট রিপ্লাই দিল একদিন পরে, ওইদিকে একদিনে আপনি কিছুই করতে পারলেন না, কোনো কাজ করা যাচ্ছে না, সমস্যা না? তো এরকম ওয়েট করার প্রয়োজন নেই, এটা আপনি নিজেই করতে পারবেন, একটু খেয়াল করলেই হবে। কিভাবে? আপনারা সবসময় খেয়াল রাখবেন ড্যাশবোর্ডে যখন আসবেন তখন এই সেটিং লেখা কিন্তু বুঝবেন না। ওকে, তাহলে আপনাকে এই আইকনটা মনে রাখতে হবে যে এইটা হচ্ছে সেটিং এর আইকন। দেন আপনাকে চলে যেতে হবে জেনারেলে, মানে সেটিং থেকে প্রথমে যেটা থাকবে। ওকে, আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেটস সেট করা রয়েছে, এখন ধরেন আমি এইটা সেট করলাম, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এখন এইটা যেই ক্লায়েন্টের ভাষা, আপনি তো এটা কিছুই বুঝবেন না, যেমন আমি এখানে সেভ করার পর এখন আপনারা দেখতে পাবেন যে ড্যাশবোর্ডে কিছুই বোঝা যাবে না। ওকে, দেখতে পাচ্ছেন এখন আপনি কোথায় কি করবেন। তো এই জন্যই আপনাকে ইংলিশ সেট করে নিতে হবে। তো এখন ইংলিশ কিভাবে সেট করবেন? এই যে সেটিং এর আইকন আমি দেখতে পাচ্ছি, দেন প্রথম যেটা আছে চোখ বন্ধ করে ওখানে ক্লিক করতে হবে, স্ক্রল ডাউন করতে হবে, এই যে ল্যাঙ্গুয়েজের আইকন হচ্ছে এটা, দেন এই ডান দিকে এখানে ক্লিক করতে হবে, দেন ইংলিশ সেট করে আপনি কাজ করবেন। কাজ শেষ হলে দেন আবার এটা সেট করে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার এ পর্যন্ত আপনাদের? জি। স্যার আমি যখন লাইভে কাজ করব, লাইভে কি এরকম মানে প্র্যাকটিস করা যাবে মানে এরকম ভাবে? লাইভে তো সেমই, আপনি যখন লাইভ সাইটে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন তো সেম জিনিসই তো আপনি পাবেন, পার্থক্য নাই তো কোনো, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেম। হ্যাঁ ভাইয়া, কিছু করার নাই, আপনাকে না দেখেই সেট করতে হবে। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। ড্যাশবোর্ড সম্পর্কে আমরা পরিচিত হয়ে গেলাম, এখন আমরা প্রজেক্ট করার জন্য রেডি। নেক্সট ক্লাস থেকে, নেক্সট উইক থেকে মূলত আমরা প্রজেক্ট করা শুরু করব। ওকে, ভাইয়া ড্যাশবোর্ডের আইটেম গুলোকে উপর নিচ করা যাবে? এগুলো না আমি যদি কোনো একটা না ড্যাশবোর্ডের যেগুলো আমি ডিজাইন করব ডিজাইন গুলো আর কি, আমি প্রথম মনে করেন একটা হেডলাইন দিলাম, তারপরে কিছু লিস্ট দিলাম, আমি যদি লিস্টটা উপরে হেডলাইন নিচে নামাবো, এরকম করা যাবে কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, পারবেন, পারবেন না কেন? আপনি পেজ এডিট করলে ওখানে অপশন রয়েছে। আচ্ছা আমি দেখাই আপনাদেরকে, পেজ কোথায় গেল আমাদের, এডিট পেজ। ধরেন আমরা পোস্টে যাই, পোস্টে তো অনেক কিছু আমরা অ্যাড করলাম, হোয়াট ইজ লরিম ইপসাম এডিট করতেছি। এডিট করার পর ধরেন এই যে এটা, এটা আমি এখানে রাখতে যাচ্ছি না, আমি নিচে রাখতে, এই যে একটা ছোট্ট অ্যারো আছে। ওকে, তবে এখান থেকে সিলেক্ট করে এটা প্যারেন্ট ব্লকটা সিলেক্ট করে নেবেন, এই যে তিনটা ডট আছে এখানে ক্লিক করে প্যারেন্ট ব্লক হচ্ছে লিস্ট, আমি লিস্টকে সিলেক্ট করলাম পুরোটাকে, দেন আমি অ্যারোতে ক্লিক করে নিচে নামিয়ে নিলাম। তো যেটা যেখানে সেট করার দরকার ওখানে আপনি সেট করতে পারবেন, দেন আপডেট করে দেন, আবার উপরেও নিয়ে যেতে পারবেন। ওকে, সব ধরনের অপশনই রয়েছে। ওকে, তো আপনারা বাসায় এইটুকু একটু নাড়াচাড়া করবেন, একটু দেখবেন। নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্ট করা শুরু করব। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের ক্লাস এই পর্যন্ত। কোনো কোশ্চেন বা কনফিউশন কোথাও আছে কারো? আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, মানে জানার ছিল আর কি। হ্যাঁ বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি আগামীকালকে যে ডোমেইন কিনতে চাচ্ছিলাম, কিন্তু আপনার ওখান থেকে এখন গতকালকে আমি পুরো পুরো ক্লাসটা কি দেখতে পারিনি, কারেন্ট চলে গেছিল। তো এখন ওইটা আসলে আমি কিভাবে কিনতে পারি, এটা হচ্ছে যে আমার এক, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কি নামে দিব, আমি ডোমেইনটা আর কি কি নামে কিনবো এটা আসলে বুঝতে পারতেছি না এখন। আপনি যেহেতু জানেন এখন কি নামে বা কিভাবে কিনলে সাজেস্ট করলে একটু ভালো হয় আর কি, এই জন্য। আপনার নিজের নামে কিনবেন, এটাই ভালো। আচ্ছা যেহেতু বলেছেন আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার নাম কি ভাইয়া একটু বলবেন? আমার নাম সজল। সজল, স্পেলিংটা বলেন। SO? SAJL, এই নামে আর কি সব। এখন স্বাভাবিকভাবে সজল.com নিয়ে যদি আমরা ট্রাই করি এটা পাবো না, কারণ এটা হয়তো বা কেউ না কেউ ব্যবহার করতেছে, খুব লাকি হলে হয়তো বা আমরা পাবো। তো এইভাবে মূলত আপনারা সার্চ করেন, যেমন এটা 1999 সালে রেজিস্টার হয়ে গেছে, তো এটা তো মানে সম্ভব না। আপনি যদি নিচে আসেন, এখন এখানে একটা খালি রয়েছে সজল.pro, প্রো দিয়ে মিন করেছে প্রফেশনাল,
এখন প্রো ডোমেনের একটা ছোট্ট সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে এখন কিনতে গেলে একটু কস্ট কম, $3-4 মতো খরচ করতেছে, কিন্তু যখন আপনি রিনিউ করতে যাবেন তখন $20 প্লাস খরচ পড়তেছে শুধুমাত্র ডোমেইনই রিনিউ করতে। ধরেন আপনি আমাদের ওয়েবসাইট থেকে প্যাকেজ 1 পারচেস করলেন $3000, কিন্তু আপনি যখন রিনিউ করতে যাবেন তখন এটা প্রায় 4000 কাছাকাছি চলে যাবে। ওকে, এখন এখানে লজিক যেটা সেটা হচ্ছে যে ডোমেইনটা সুন্দর, সজল প্রো, ছোট্ট নাম, ওকে, ক্লায়েন্টেরও মনে থাকবে। আর যেটা ব্যাড, যেটা আমরা চিন্তা করতেছি যে রিনিউ প্রাইস, এখন 1 বছরের মাঝে যদি আপনি ডলার আয় করতে পারেন, হয়তো বা এমন হতে পারে 1 বছর পরে মানে আপনাকে এই 3-4 হাজার টাকা আপনার কাছে হয়তো বা খুব বেশি টাকা মনে নাও হতে পারে। ওকে, তো এখন এটা ডিপেন্ড করবে। এখন যদি মনে এখন করেন, হ্যাঁ, জি, এখন মানে যদি এখন আপনি যেটা সাজেস্ট করেন আর কি ওই দিকে আর কি আমি যাবো আর আসলে এখন যেদিকে যদি ভালো হবে আর কি। যদি আপনারা শর্ট চান, নামটা যদি ছোট রাখতে চান, তাহলে আপনারা ওই যে প্রো ডোমেনটা পাবেন। প্রো ডোমেনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়, মিটা হয়তো বা পাবেন না, সজল.মি আমি দেখতে পাচ্ছি না এই জায়গায়। আহ, আর যদি মনে করেন যে ডট কম, অনেকে আবার চিন্তা করে যে আমি ডট কমই নিব, ডট কম ছাড়া অন্য কিছু নিব না। ও সুন্দর, মিও রয়েছে, আপনি চাইলে মিও নিতে পারবেন, সজল.মি। এটা তো ভালো, আমার কাছে এটা পছন্দ হয়েছে, আপনি চাইলে এটা কিন্তু নিতে পারবেন। ওকে, ঠিক সজল.মি। আছে তাহলে। হ্যাঁ, তারপরে মানে কিভাবে পারচেস করবো এটা? পারচেস করার সিস্টেমটা হচ্ছে এখানে একটা ভিডিও আছে, আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, জি, বৈষম্য থেকে যে ডোমেন ওয়েব হোস্টিং, এখানে যাবেন। এখানে যাওয়ার পর একদম স্ক্রল, এখানে যে এখানে ছোট একটা ভিডিও আছে দেখতে পাচ্ছেন, এই হ্যাঁ ভিডিওটা হ্যাঁ দেখতে পাচ্ছি। এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে সবকিছু বলা রয়েছে আর যে নিচে লেখাও আছে, তো এটা একটু দেখে নিলেই হবে। আপনারা অন্যরা যারা আছেন তারাও এই যে এইভাবে ডোমেনে নেম চিপ থেকে আপনারা একটু চেক করে নেবেন, চেক করে ছোট ছোট নাম খুঁজে বের করে দেন এক্সটেনশন আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। আপনি ডট কম নেন, ডট মি নেন বা ডট পে নেন, আপনি যাই দেন না কেন, ক্লায়েন্ট কি দেখবে? ক্লায়েন্ট দেখবে হচ্ছে আপনি কত সুন্দর করে ওয়েবসাইট গুলো তৈরি করে রাখতেছেন, আপনার স্যাম্পল গুলো কিরকম, এগুলো দেখবে। নাম এগুলো আসলে ফ্যাক্ট না, বাট অনেকে এটা নিয়ে খুব বেশি চিন্তা করে। খুব বেশি চিন্তার কিছু নাই আসলে। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। আপনার এই ওয়েবসাইটে সব প্রসেস দেখানো আছে না ওই যে ওই ভিডিওতে? ওয়েবসাইটে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিন। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে ওয়েবসাইটের মেসেঞ্জার থেকে মেসেজ করে দিবেন, তাহলে আমরা ওখানে আপনাকে স্যার হেল্প আমাকে কি করবো। ডোমেন ঠিক হোস্টিং আছে। পারচেস করার পর পর আবার নামের জন্য ওইটাও কি কিনতে হবে নাকি? না, আপনি যখন এই যে নামটা এখান থেকে চুজ করলেন সজল.মি, দেন আমাদের ওয়েবসাইটে যখন অর্ডার করবেন, এটা এখান থেকে কপি করে নামটা দিয়ে দিবেন। দেন ডোমেন আমরা পারচেস করব, আপনি তো অর্ডার করেই দিয়েছেন ডোমেন এবং ওয়েব আচ্ছা। হোস্টিং এর জন্য। আমরা ডোমেন এবং ওয়েব হোস্টিং পারফেক্টলি কনফিগার করে আপনাকে কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস পাঠিয়ে দিব।